আমি গল্প পড়তে ভালোবাসি, গল্প শুনতে ভালোবাসি, গল্প বলতে ভালোবাসি। বলে হোমিওপ্যাথি যাই হোক তাই হোক, ওটা গল্প দিয়েই শুনবো, গল্প দিয়েই শিখবো, গল্প দিয়েই জানবো। আমি যখন কোনো কথা লিখতে বসি আমি ভাবি এই গল্পটা আমি কেমন করে হাউসকে বলবো, এই গল্পটা কতটা চব্বচুষ্য চাটনির মতো হবে না করলা মতো হবে। লেখার সময় আমাকে ওটা আগে ভাবতে হয়। আমি নয় বুঝলাম, হাউস বুঝবে কি করলে, চাটনি বানাবো কি করে, করলা হলে তো সবাই উঠে চলে যাবে। স্যার আমাকে বলেছিলেন স্যার কোথায়, ও স্যার ছেলেরা ক্লাস করে না, ছেলেরা ক্লাস করে না এই জন্য করলা। করলা কতক্ষণ ভালো লাগে, টক কতক্ষণ ভালো লাগে, ঝাল কতক্ষণ ভালো লাগে। এবার যদি টক ঝাল মিষ্টি মিশিয়ে দেন আপনি নিজে আপনার খান না, না না খাবো না, কিন্তু জিভে জল এসে গেছে। চাটনি তো জল আসবি। ফায়ারিং করছে। এবার আমরা একটু হোমিওপ্যাথির দিকে হাত বাড়াই। কিছু বলবে, কেন বলবে? আজকে আপনার লাঞ্চ পুরোটাই থাকবে প্রশ্নোত্তর, এবং কালকে বাড়িতে গিয়ে বা আজকে যারা যশোরে আছেন তারা চেম্বারে গিয়ে কিভাবে রোগী দেখবেন আমরা একদম প্র্যাকটিক্যাল আইডিয়া নিয়ে কথা বলবো আফটার লাঞ্চ। তখন কোনো জ্ঞানের কথা নয়, কারণ জ্ঞানের পেট ভরে না যদি পকেটে পয়সা না থাকে। পয়সা কি করে আসবে সেটা হবে আফটার লাঞ্চ, শুধু পয়সার কথা। পয়সা পকেটে না থাকলে জ্ঞানে কিছু লাভ নেই ভাই। তো হ্যাঁ, পয়সা দুই ভাবে আয় করা যায়। স্যারকে আমি একটা কথা বলছিলাম, সে হলো আমরা একটা রোগীকে দুই ভাবে চিকিৎসা করতে পারি। কি? রোগীর লক্ষণ জেনে এক, আর রোগীর সঙ্গে কথা বলার উপায় নেই, রোগী ডাক্তারখানায় আসবে না, তাহলে বাপ মায়ের কথা জেনে। আর বাপ মায়ের কথা জেনে যে ওষুধ হবে রোগীর লক্ষণ বাদ দিয়ে, সেই ওষুধটা কিন্তু সংসারে শান্তি আনবে। সেই জন্য আমরা এখন থেকে খুঁজবো বংশ পরিচয়। জানো, আমরা আমাদের ছেলে মেয়ের বিয়ে দিতে এসেছি, ওই পাত্র যদি রুগী হয় পুরুষ তাহলে আমার মেয়ের বিয়ে দিতে এসেছি, আর পেশেন্ট যদি হয় মেয়ে তাহলে আমার ছেলে বিয়ে দিতে এসেছি। তখন আমরা কি করি? বংশ পরিচয় নেই। এবার থেকে আমরা ছেলে মেয়ের বিয়ে দেবো চেম্বারে বসে, খুব সহজ হবে রুগী চিকিৎসা। সব ক্ষেত্রে এটা ভাবতে হবে, আমি বিয়ে দেবো এদের সঙ্গে আত্মীয়তা করবো, তাহলে আমি খারাপ লোকের সঙ্গে নিশ্চয় আত্মীয়তা করবো না, চোর চিটিং বাজ গুন্ডা বদমাশের সঙ্গে আত্মীয়তা করবো না। আমাদের কিন্তু তাই করতে হবে। চোর চুরটা গুন্ডা বদমাশ আত্মীয়তা করে তাকে ভালো করতে হবে। ভালোকে ভালো করা সহজ, আমরা করবো খারাপকে ভালো। হোক চোর চুরটা গুন্ডা বদমাশ। আমি তাহলে এই প্রসঙ্গে একটা কথা বলি। একটি বাচ্চা, তার মা বলছে এসছে একটা কারণে, একটা অসুস্থতার জন্য। তা যখন তো গল্প করতে করতে বললো, স্যার এ আমার বাচ্চা এ পড়তে বসে না, এই স্কুল যায় না, এ স্নান করে না, এ মেরে মেরে ওকে দিয়েছি কিন্তু কিচ্ছু হয় না, ওর বাপ মারে আমি মারি, ওর বাপ মারলে আমি ঠেকাই, আমি মারলে বাপ ঠেকাই, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। আমি বললাম যদি বলি ওকে না মেরে আপনাদেরকে মারা উচিত, বলে এইটা আপনি কি বললেন ছেলের সামনে? এখন কারণ আপনারা মনে করেন বাচ্চা জন্ম হয়েছে, ওকে আপনার দায়িত্ব হচ্ছে খাওয়া পড়া দেওয়া, পোশাক দেওয়া, তাহলে বাবার দায়িত্ব, বাপ মায়ের দায়িত্ব শেষ। কিন্তু আপনাকে তো কেউ বলেনি। অ্যাকচুয়ালি এটা আমাদের সমাজের অশিক্ষা কুশিক্ষার মধ্যে পড়ে। একটি সন্তানকে সুস্থতা দেওয়াও একটা বড় কথা। কিরকম? আমার ছেলেটি কথা বললে শুনছে না, বাবা বলছে শুয়ারের বাচ্চা, নিজের ছেলেকে বলছে শুয়ারের বাচ্চা, মানে ঠিকই বলেছে। সেই শুয়ারের বাচ্চা কত ভালো হবে। কথা ছিল এই রকম, কেন গালাগালি দিতে হবে? আমরা ডাক্তারবাবুরাও মনে করি আরে বাচ্চা তো ঠিকই আছে, কি হয়েছে ভাই? আর তুমি কথা শুনছে, আরে বড় হলে শুনবে, এর জন্য ওষুধের কোনো দরকার নেই, তো বাচ্চাটা খাচ্ছে না, বড় হলে খাবে। বাচ্চা কিন্তু আমাদের থেকে বেশি ছুটে। ডাক্তারও বললেন ও বড় হলে খাবে, আর এখন যে ছুটছে এবার কি হবে? সেই জন্য আমাদের ডাক্তারবাবুদের কমপক্ষে জানা উচিত হোয়াট ইজ হেলথ, সুস্বাস্থ্য কাকে বলে। মোটা সোটা থলথলে
দারুণ দেখতে। এটা সুস্থতার লক্ষণ নয়। সুস্থতার লক্ষণ হলো সুবিবেচনা, সুবুদ্ধি, সুআচরণ যার মধ্যে থাকবে। হতে পারে সে একদিনের বাচ্চা, হতে পারে 100 বছরের মানুষ। এই সুবিচার বুদ্ধি যদি থাকবে, সেই মানুষটি কিন্তু সুস্বাস্থ্যবান। দৈহিকভাবে কি ঘাটতি আছে এটা বড় কথা নয়। তো আমরা অপেক্ষা করে থাকি কবে জ্বর হবে তবে ওষুধ খাওয়াবো, কবে পেটে ব্যথা হবে তবে ওষুধ খাওয়াবো। কিন্তু আমরা তো সবাই এই ছোটাকে নিয়ে এসেছি ভাই, আর দেখা দেয়নি, কাল দেখা দেবো। আর তাছাড়া আমাদের ঘরের বাচ্চারা তো এমনই আচরণ করে, কেউ শুনছে না, কেউ কেউ কাউকে ঈর্ষা করছে, কেউ কাউকে মারামারি করছে, অথবা কেউ চুপ করে বসে আছে। কি ভালো, আমরা গার্জিয়ানরা ভাবি আরে শান্ত বাচ্চা কি ভালো। আপনি জেনে নিন ওই বাচ্চা সবথেকে খারাপ, কদিন বাঁচবে ঠিক নেই। SLE এই বাচ্চা এবং যারা কঠিন রোগে আক্রান্ত, এই বাচ্চাগুলি কিন্তু এইরকম কঠিন রোগে আক্রান্তরা খুব ঠান্ডা থাকে, দৌড় ঝাঁপ করে না। মা যেখানে বসিয়ে রাখবে সেখানে বসে থাকবে, বা বসে বসে পুতুল খেলবে, বা কি বলে পুতুল খেলে আর কি খেলে, রান্নাবাড়ি খেলবে। এরা কখনো ছুটোছুটি করে না। বুঝতে হবে এরা কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। কারণ বাচ্চা তো বাচ্চার মধ্যে হবে। আমরা কি বলি, আরে বাচ্চা তো ছুটোছুটি করবে, বাচ্চা মানে ছুটোছুটি করবে। অন্যদিকে বয়স্করা ধীর সুস্থির ভাববে কখন কি করা উচিত না করা উচিত। কিন্তু যে বাচ্চাটা আমার ঘরে 5 বছরের, সে তো ভীষণ বুদ্ধি রাখে, সে তো ভীষণ চুপচাপ, সে তো ছোট ভাই বোনকে সামলাচ্ছে, বড়টা যদি দুষ্টুমি করছে তাকে সামলাচ্ছে। কি ভালো, একদম নয়, খারাপ, ভীষণ খারাপ, ভীষণ খারাপ, ভীষণ খারাপ। সেই জন্য প্লিজ আপনারা একটু ভাবুন যে আপনারা সুস্থ স্বাস্থ্য সুন্দর অসুন্দরকে কেমন করে ভাববেন। আমরা খুশি হই বাচ্চাটা শান্ত, এর থেকে বড় মিথ্যা কথা আসতে নেই। বাচ্চা কেন শান্ত হবে? বাচ্চা তো অশান্তই হবে, তাই তো তার নাম বাচ্চা। তাহলে খুঁজুন ও কি ভয়ঙ্কর রোগ নিয়ে এসেছে। আমি কতগুলো যে ইংরেজিতে নাম এখানে লিখেছি, যেগুলো কনজেনিটাল আর ডিফেক্ট নিয়ে জন্মায়, আরো রয়েছে আমার লেখার মধ্যে, এগুলি আপনারা পাবেন। এইগুলো কিন্তু সাধারণত হাইড্রোফোবি নামই হবে। সেরিব্রাল পলসি, নেফ্রোটিক সিনড্রোম, ডাউন সিনড্রোম, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, ইটিসি লিখেছি। এই জন্য অনেকগুলি আছে, আমি আমার লেখার মধ্যে দিয়ে দিয়েছি এবং তাদের পাশাপাশি দিয়ে দিয়েছি। যেমন হচ্ছে হান্টিংটন কোরিয়া, SLE, এ নিয়ে আমার একটা লেখাও আছে এখানে, দেখবেন 4-5 পেজের একটা লেখা আছে। তবে দুঃখের বিষয়ে আমি ইংলিশেই আমি রেফারেন্স নিয়েছি আর ইংলিশেই বাকিটুকু লিখে দিয়েছি। ওখানে বাংলা করার দায়িত্ব কামাল সাহেবের। তো আমি ওখানে লিখে দিয়েছি পার্কিনসনিজমের সঙ্গে হান্টিংটন কোরিয়ার ডিফারেন্সটা কি। ওগুলো কালেক্ট করা হয়েছে ডেভিডসন হ্যারিসন থেকে। আমি লিখে দিয়েছি কত পেজে ডেভিডসন হ্যারিসনে আছে, আপনারা ওগুলি পড়লে বুঝতে পারবেন। আমরা মানুষ যেগুলোকে সুস্থ সুন্দর বাচ্চা বলি, অ্যাকচুয়ালি সবাই এরা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। বেশিরভাগই হলো সুন্দর সুস্থ বুদ্ধিমান বাচ্চার নাম হাইড্রোফোবি নাম। ঠিক উল্টাটাও কাল বলেছিলাম, ভয়ঙ্কর বাচ্চা, ভয়ঙ্কর আচরণ, ভয়ঙ্কর, সেটাও হাইড্রোফোবি। ও সেই স্যার আসেননি, একটা থাকে সবচেয়ে ভালো লাগে, সেটাতে কিন্তু বিজ্ঞান থাকতে হবে। আমি যেমন বলেছি হাইড্রোফোবি নাম মানে হলো ভীষণ ভালো, আর একটা হচ্ছে ভীষণ খারাপ, ইকুয়াল টু হাইড্রোফোবি। কিন্তু যখন কোন একটি বাচ্চা ভীষণ ভালো ভীষণ খারাপের মধ্যে পড়বে না, এমনও তো বাচ্চা প্রচুর আছে। আমরা সেগুলিকে কেমন করে বিচার করব? আমরা জিজ্ঞাসা করব, বলুন, আমাদের প্রথম প্রশ্নই হবে, আচ্ছা এই প্রথম প্রশ্নই হবে, এটা একটু পরে বললে ভালো হয়, আমার কিছু বলা এখানে বাকি আছে, বলে ওইটা বলতে গিয়ে সব বলা হবে আবার, কিন্তু আমি এখানে যেটুকু বলিনি একটু বলে নিই। তাহলে আমি ওই প্রসঙ্গ শুরু করব। একটি পেশেন্ট আমার চেম্বারে এলে আমি প্রথম কি দিয়ে শুরু করব, এর উপরে লেখা আছে সব, কিন্তু আমি মুখে বলবো, আপনার বাড়ি গিয়ে পড়ে সেটা সুবিধা। আমার চেম্বারে একটা 100 বছরের মানুষ এলে আমি কোথা দিয়ে শুরু করব? আমার চেম্বারে একটা 1 দিনের বাচ্চা বা বাচ্চা আইসিইউতে ঢুকে গেছে, তার বাবা দৌড়ে এসছে, বলো আমার বাচ্চা আইসিইউতে ঢুকে গেছে, সরি এই নিওনিটাল কেয়ার ইনটেনসিভ কেয়ার ইউনিট NICC, এর কি করবো বলো তাড়াতাড়ি। তাহলে 1 ঘন্টা আগের বাচ্চা জন্য আমাকে ওষুধ দিতে
বসে থাকতে হবে, 100 বছরের একটা মানুষের জন্য ওষুধ খেয়ে বসে থাকতে হবে। প্রশ্ন কিন্তু কি একই হবে, 100 বছরের জন্য কিন্তু আলাদা প্রশ্ন হবে না। ওনার ডায়াবেটিস আছে, ওনার এই আছে সেই আছে, আর এই বাচ্চা তো এখনই এনআইসিসিউতে ঢুকে গেছে। আমি কিন্তু একই প্রশ্ন করবো, কিন্তু তার আগে একটা কথা বলে নিয়ে ওটা আমি একটু পরে আসছি। সে হলো কালকে সরিনাম নিয়ে কিছু বলা হয়েছে, আজকে তো আরো বলা হবে। সিলিনাম নিয়ে কিছু বলা হয়েছে, আজকে আরো বলা হবে। টিউবারকুলাম, ব্যাসিলাম, ড্রসেরা নিয়ে বলা হয়েছে, আজকে আরো বলা হবে। কার্বনি বলা হয়েছে, থুজামেটো নিয়েও ভাবে কিছু বলা হয়নি। এই বাচ্চাগুলির জন্য স্যার আপনার এরা কিন্তু পরেই আসে, পরে যদি আসে প্রশ্ন করা যেতেই পারে, যদি আসে হাইড্রোমিনাম এক্ষুনি বাচ্চার জন্য এক্ষুনি এনআইসিসিতে ঢুকে গেছে, ইনিশিয়াল কেয়ার ইন্টেনসিভ কেয়ার ইউনিটে, সে বাচ্চা অন্যটা হতে পারে না, সেটা হাইড্রোমিনামই হবে। ঠিক আছে, বলুন আপনার বাচ্চার বয়স কত? 3 মাস হবে। কি হয়েছে বলুন? জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে। দারুণ তো আপনার বাচ্চাটা, বেশ হাসি খুশি। আচ্ছা, ও সবসময় এরকম হাসে বোধহয়, একটু আদর করে দিলেন, হাসছে। ও সবসময় এরকম হাসে বোধহয়। হ্যাঁ, তো আমার বাচ্চাটা খুব হাসি খুশি। আচ্ছা, ওর সঙ্গে কথাও তো বলেন আপনারা, তোমার শব্দ করে না? ওই করছে কি তোমার বাবার নাম বলো, ছোট বাচ্চা তো কাছে বলো বাবার নাম বলো। বাচ্চা কিছু বলছে না, শুধু হাসছে। আর আরেকটা বাচ্চা নিয়ে আরেক বাবা মা এসেছে, সেও হাসছে। সে দেখছে ওর মা ওর সঙ্গে কথা বলছে, ও কত কথা বলছে, ও মা এ ওই সেই করে কত কথা। দুটি বাচ্চার বয়সী 3 মাস, একজনের ঠান্ডা কাশি আর একজনের জ্বর। একজনের মেডিসিন হবে থুজা, একজনের মেডো। ব্রাইনিয়া কোথায় পালিয়ে গেল, রাস্তা কোথায় পালিয়ে গেল কে জানে। কথা হলো, আমি কনফার্ম করলাম কি দিয়ে, দুটো বাচ্চাই তার মায়ের কোলে রয়েছে। আমি দুটোকেই কম কোলে নিতে চেয়েছিলাম আদর করে, আসেনি আমার কাছে। বলো না লাগতো ও অন্য কারোর কাছে যায় না। ও মাও বললো অন্য কারো গায়ে যায় না, এ মাও বললো অন্য কারো গায়ে যায় না। বলো বাড়িতে তাহলে আপনি নিয়ে থাকেন, তাহলে কাজ করেন কখন? না, ওর বাবার কোলে যায়, ওর দাম দিয়ে আছে, এই আছে, চেনা লোকেদের কোলে যাবে, মানে পাশের প্রতিবেশীর কোলে না, কার কাছে যায় না, শুধু আমাদের কোলে থাকে। মানে হলো, সোজা কথায় মানে হলো, এই দুটো বাচ্চাই পরিবার কেন্দ্রিক। এরা সাইকোটিক প্রিডমিনেন্ট। পরিবার কেন্দ্রিক বলে এরা পরিবারের বাইরে কিছু ভাবতে পারে না। এরা নিজের মা, নিজের বাবা, নিজের দাদা দাদি ইত্যাদি, ভাই বোন দিদি ইত্যাদি, তো তাদের কাছে যায়, পাশের বাড়ির কাছে যায় না, আমার কাছেও আসেনি। সেই জন্যে আপনাকে যদি 3 মাস পরে কোনো বাচ্চা আসে, মানে জন্মদিনে যদি কোনো বাচ্চা না আসে বা 1-2 দিনের মধ্যে যদি না আসে, তাহলে কিন্তু সেই বাচ্চা হাইড্রোমিনাম দিকে যাচ্ছে না। যদি জন্ম মুহূর্তে বা 1 দিনের মধ্যে এলো, মানে ভয়ঙ্কর পরিস্থিতি, তাহলে কিন্তু হাইড্রোমিনামের মধ্যেই থাকতে হবে। কারণ এত তাড়াতাড়ি কেন বাচ্চা দরকার হলো? সুস্থ হয়ে জন্মেছিল, হ্যাঁ তো সুস্থ হয়ে জন্মেছিল, তারপর থেকে কেমন দেখুন, বাচ্চা দেখুন না কেমন সবুজ হয়ে যাচ্ছে, আবার অক্সিজেন দিতে হচ্ছে। আরে এই জন্মালো আর এই অক্সিজেন, তো কিছু ভাবার দরকার নেই, সোজা হাইড্রোমিনাম। কিন্তু 3 মাসের বাচ্চা হাসছে, খেলছে, ঘুরছে, কিন্তু আপনার বলে এলো না, আপনি যা আদর করে দিলেন, এলো না। যদি আসতো সেটা, কিন্তু যেহেতু আসেনি, এরা পরিবার কেন্দ্রিক। তার মধ্যে একজন শুধু হাসে, এই মুস্কি হাসা বাচ্চা, মুস্কি হাসা মানুষ, কথা কম বলা মানুষ, এরা পূজা। কেন পূজা মনে করে অত কথা বলা ভালো না, কখন কি বলে ফেলবো, এটা 5 কান হবে, সমস্যা হবে। আরে ভাই 3 মাসের বাচ্চা এত কথা বুঝবে কি করে? শুনুন, ও আপনার থেকে বেশি বোঝে। ও যখন বড় হবে জিজ্ঞেস করবেন, কি গো তোমার 2 বন্ধু তো অত কথা বলছে, কিছুই বলছে না। আবারও হাসলো। উনি আরো বড় হয়েছেন। আচ্ছা, বিয়ের রাতে কে বেশি কথা বলেছিল, আপনি না আপনার স্বামী? পাবো না, আপনার স্বামী যাও একজন হোক। বলো স্যার আমি শ্রোতা বরাবর, ছোটবেলা তো শ্রোতা ছিলাম, বক্তা কম শ্রোতা বেশি। আমার মা নাকি বলতো আমি কথা বরাবর কম বলি, সবাই 10টা বললে আমি 1টা বলি। জিজ্ঞেস করো কেন গো? বললো দুনিয়া ভালো না, দুনিয়ার হালচাল ভালো না ভাই,
কাকে কি বলে দেবো, ওটা আবার কাকে কি বলবে উল্টো পাল্টা, ওটা আবার সমস্যা বাঁধিয়ে দেবে। কি দরকার? কথা কম বললে সমস্যা কম, কথা বেশি বললে সমস্যা বেশি। এটা সোজার নিজস্ব জীবন দর্শন। ফলে আমরা সোজার কি আছে, আছিল আছে, আর ওই আছে সেই আছে সব দেখবো না। আমাদের ম্যাথমেটিকা অন্যভাবে লেখা হয়েছে। আমাদের ম্যাথমেটিকা সোজার পরিচয় হলো কথা কম বলে, কারণ কাউকে বিশ্বাস করে না, নিজের স্ত্রীকে নিজের স্বামীকে বিশ্বাস করে না, নিজের বন্ধুকে বিশ্বাস করে, নিজের মাকে বিশ্বাস করে না, কাউকে বিশ্বাস। ওর ডিকশনারিতে শব্দটা নেই, ও মুছে দিয়েছে রবার দিয়ে, জমে ও পৃথিবীতে এসে বুঝতে শিখলো এটা এই পৃথিবীতে অনেক মানুষ আছে, এদের অনেক চরিত্র আছে, সেই দিন বিশ্বাস শব্দটা মুছে দিয়েছে রবার ওর জীবন দর্শন থেকে। তাই এরা কম কথা বলে, এরা হাসে বেশি, হেসেই সমস্যা। কি কেমন আছেন? আরে কেমন আছেন মানে ভালো আছে, আপনি ভালো আছেন এই জবাব হয়। মানে হ্যাঁ মানে কি, মানে কথাও বলে। কথা যত কম বলা যায় তত মনে করে সমস্যা কম হয়। এটা হলো কম কথা বলা। কম কথা বলা এবং পরিবার কেন্দ্রিক যদি বলা হয়, সুজার ফর্মুলা বলুন। আমি বলবো পরিবার কেন্দ্রিক প্লাস মান সম্মান বোধ। মানে হলো দেখুন, যাকে যা যা বলে দেব সেই কথাকে পাঁচখান করবে, আমাকে একটা কথা শুনতে হবে, সেই মধ্যে আমি নেই। এই সুজার ফর্মুলা হলো পরিবার কেন্দ্রিক প্লাস মান সম্মান বোধ। এর মান সম্মান বোধ প্রকট। এরা দুটো টাকা দিতে রাজি আছে, মান সম্মান লুটিয়ে দিতে রাজি নয়। ওদের কাছে জীবনের থেকে মান সম্মানের দাম বেশি। দা সুজা অক্সিডেন্টাল। আমাদের ম্যাথমেটিকা বড় ছোট। পরিবার কেন্দ্রিক এরা, আপনি জিজ্ঞেস করেন তুমি বড় হয়ে কি ভাবতে, ছোটবেলায় কি করবে, এখন কি করো, যাই বলুক তাই বলুক বলবে দেখুন আমরা তো খুব বড় লোক ছিলাম না, ভাবতাম কিছু একটা করবো, আমার মা আমাকে শান্তিতে রাখবো, ভাই বোনদের বিয়ে দিতে হবে, ভাইকে বড় করতে হবে, যা কিছু বলবে শুধু পরিবারের কথা, পরিবারের বাইরে এক চুলো যাবে না। ঠিক যেখানে টিউবারকুলোসিস বলবে মানুষের জন্য কিছু করবে, সবাই তো নিজের জন্য ভাবে, আমি ভাবি দেশের মানুষের জন্য কিছু করবো, দেশের জন্য কিছু করবো। শুধু এ ধরনের শব্দের মুখ থেকে বেরিয়ে আসবে, আপনাকে কিছু জিজ্ঞেস করতে হবে না। কারণ যেমন করে আপনার নাম কি, এক্স ওয়াই জেড যা হোক, ঠিক এমন করে অমরের সঙ্গে যেই গল্প করতে শুরু করবেন ও বলে দেবে কোন ড্রাগন লাগবে, আপনাকে কিচ্ছু ভাবতেই হবে না। শুধু চোখ কান খোলা রেখে শুনতে হবে ও কি বলছে, কোন লাইনের কথা বলছে, ও টিউবারকুলোসিস যাচ্ছে, ও সাইকোটিক মায়াজমে ঢুকছে, ও সিরোটিক মায়াজমে ঢুকছে, ও পোস্ট সিনড্রোমে ঢুকছে, ও পিটিএস পোস্ট ট্রমা সিনড্রোমে ঢুকছে। শুধু চোখ কান খোলা রেখে গল্প করুন, আপনাকে একটুও কষ্ট করতে হবে না। আপনার কষ্ট করতে হবে বলা শেষ করলে শুধুমাত্র কনফার্মেশনের জন্য। আপনি যা ভাবলেন ওনার কথা শুনে সেটা কি ঠিক না ঠিক না, এইটুকু যে আপনি কথা বলতে হবে, বাকিটা শুধু আপনি সোজার মধ্যে চুপচাপ থাকুন আর এক দুটো কথা বলুন মাঝে মধ্যে। উনি চুপ করে গেলে আর স্মরণ করিয়ে দিন উনি কিছু বলতে এসেছেন। কিভাবে গল্প করতে হবে সেই কথাগুলি কিন্তু আমার এই কাগজগুলিতে লেখা আছে। একটা মানুষের সঙ্গে কেমন করে প্রেম করতে হয়, ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে কেমন করে কথা শুরু করতে হয়, কেমন করে বংশ পরিচয় দিতে হয়, সব লিখে রেখেছি। ভাত মাখা আছে, চামচে ঢুকানো আছে, তুলবেন আর মুখে দেবেন, দায়িত্ব আপনার। কিন্তু কনফার্মেশনের জন্য এই সেমিনার। আমি বুঝবো কি করে আপনি যা বললেন ওটা ঠিক, সেই কনফার্মেশনটা কিভাবে করবেন সেটাও কিন্তু এখানে লেখা আছে। তাহলে একটি বাচ্চা তো শুধু হাসলো, সোজা হলো, আর একটি বাচ্চার মায়ের সঙ্গে মা করে কত কথা বলছে। ওই মা বললো ডাক্তার ও তো সারাক্ষণ কথা বলে, অত কথা বলার টাইম তো নেই, তোর দাদি আছে বড় মানুষ কথা বলে। উনিও খুশি, ও খুশি, ওর কাছে কেউ না থাকলেই কাঁদবে, আবার কেউ গেলেই কথা বললেও চুপ। এরা কথা বলে, তবে এদের চরিত্রটা খারাপ দোষ আছে। সেটা কি, রেগে যদি যাবে তাহলে কিন্তু ভয়ঙ্কর, ঘর বার মানে না। সোজা যদি রেগে যাবে চুপ করে চলে আসবে বাড়ি, বাড়ি এসে ধরুন ছোট বাচ্চা তো মাকে মারছে, কিরে মারছিস কেন, আরে মারছিস কি কি মাথা খারাপ হয়েছে তো, খবর নিয়ে জানা গেল স্কুলের বন্ধু মেরেছে, তাকে মারেনি, বাড়িতে এসে মাকে মারছে। আছে যে সেখানে 3টে ড্রাগ আছে, নাম সোজা লাইকোপোডিয়াম। তার বাংলা কথা হলো
এরা বাড়িতে বদমাস আর বাড়ির বাইরে ভীষণ ভদ্র। পাড়ার স্কুলের খেলার মাঠের সবাই জানে এত ভালো ছেলে হয় না, এত ভালো মেয়ে হয় না। আর মা জানে, বাবা জানে কত বড় বদমাস। এটা সোজার আর একটা আইডি, এটা আর একটা কনফার্মেশন। বাড়িতে মাকে পেটাবে, বাইরে যদি কোনো বন্ধু ওকে মারে আপনি ওইভাবে লিখছেন, ব্যাপারটা বুঝবা, লিখবার নয়। এরা মান সম্মান আমি কি লিখে দিয়েছি, পরিবার কেন্দ্রিক প্লাস মান সম্মান বোধ। মান সম্মান বোধ বেশি থাকার জন্য বাইরে কেউ যদি ওকে মারে চুপ করে চলে আসবে, সবাই বলবে আরে কি ভালো ছেলে, মার খেয়ে কিছু করলো না। বাড়ি এসে আপনি অফিসের বাড়ি আসলে মাকে পেটাচ্ছে, ছোট বাচ্চা তো, মাকে মারছিস কেন, তুই পাগল হয়ে গেছিস। খোঁজ নিয়ে জানা গেল স্কুলে বন্ধু বেড়েছে, সেই রাতটা মায়ের উপর যাচ্ছে, বলতে কিছু বলবে না। মায়ের কাছে মান সম্মান বোধের দরকার নেই, কিন্তু বাইরে কে যে মারতো, ও যে কাউকে মারতো, লোকে বলতে বাজে ছেলে, ও মারলো, ও মারছে। আরে কিন্তু ও যদি মার্কেট চলে আসতো, লোকে কি বলতো, ছেলেটা ভালো। হ্যাঁ বাবা, হ্যাঁ এটা একটা কথা বটে। ভিতর জবাবটা তো সোজার মধ্যে আনবে না বাবা, সেক্ষেত্রে তো হিসাব হবে অন্যভাবে। আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বলেছি সে কথাও বলবে না, এই চরিত্রগুলো মিলবে না। মানে মুস্কি হাসে, কথা কম বলে, কাউকে বিশ্বাস করে, এগুলো তো আসবে না। বিতু অর্জনের একটা লাইন আছে। আর যে বাচ্চাটা ওরকম বকবক করছিল, মায়ের সঙ্গে ছোট্ট বাচ্চা ওমা করে কথা বলছিল, ও মেয়েটা বাচ্চা, ও বড় হলে রেগে গেলে স্কুলেও মারবে, বাড়িতেও মারবে। এইখানে গুলিয়ে যাবে হাইডি ফকিনামের সঙ্গে। ও যদি রেগে যায়, ও বাড়িতেও মারবে, বাড়ির বাইরেও মারবে। কিন্তু একটা কথা আছে যেটা খুব গুরুত্বপূর্ণ নয়, হাইডি ফকিনাম মারার পরে রেগে যাওয়ার পরে আফসোস আছে, কিন্তু আফসোসটাকে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমরা হাইডি ফকিনাম দেওয়ার সময় কিন্তু নেব না বংশ পরিচয় খুঁজবো, মানে কোন মায়ের পেটে জন্মেছিল, সেই জন্মলগ্নে বা জন্মের গর্ভকালে মায়ের কি কি ভয়ঙ্কর অসুখ হয়েছিল, আমরা পেয়ে যাব যে এই সন্তান জন্মাবার কথা ছিল না। ডাক্তাররা বলে দিয়েছিলেন কথা দিতে পারছি না বাচ্চা জন্মাবে কিনা সুস্থ অবস্থা। এইরকম হিস্ট্রি থাকলে তবে হাইড্রোমিনামে যাবো, তা না থাকে তাহলে কিন্তু মেডোতেই থাকবো। মেডো কি, মেডোর ফর্মুলা কি হবে, পরিবার কেন্দ্রিক মাইনাস মান সম্মান বোধ। সুজার গলায় প্লাস, মেডোর গলায় মাইনাস। রেগে গেলে স্যার আমার সব কিছু খেয়াল থাকে না, আর যা আমার সামনে থাকলে ও রেহাই নেই। রাগ পড়ে গেছে কি বলবো না, কিন্তু রাগের সময় পেলে আমি ছাড়বো না, আমার বাপকেও ছাড়ি না, বন্ধু করছা। তাহলে সোজা কথা, পরিবার কেন্দ্রিক প্লাস মান সম্মান বোধ সোজা, পরিবার কেন্দ্রিক মাইনাস মান সম্মান বোধ মেট্রো। এই যে আমি এতক্ষণ ধরে বললাম যে ও বাইরে, ও একদম ছোট বাচ্চা, তো বললাম যে শুধু হাসছে মায়ের কোলে, আমি কোলে নিতে চাইলাম, এলো না। হ্যাঁ মেডো তো চলে আসতো, সরি মেডো আসবে না, কিন্তু ও মা করে কথা বলছিল যে মায়ের সঙ্গে, হাসছিল প্লাস কথা বলছিল। আপনি বলেন 3 বছরের বাচ্চা কথা বলে কি করে, তাহলে আমি বলবো আপনি বাবা না, আপনি বুঝবেন না। আপনি বাবা, আপনি করে বাবা তো, আপনি বাচ্চাকে দেখেছেন কথা বলতে, দেখেছেন ছোট বাচ্চাকে দেখেছেন কথা বলতে, তার তো কোনো জবাবই দিচ্ছেন। পূজা ওই কথাটুকু বলে না, মেডো বলে, কি বলে, অনেক কথা বলে, কিছু বোঝা যায় বলে তো, পূজা বলে। এইবার আমরা যা বলবো বলে এসেছিলাম সংক্ষেপে বলে ফেলেছি। এবার হচ্ছে একটা পেশেন্ট আমার চেম্বারে এলে, কথা বলছিস যাবে, ওই যে বলছিস। আচ্ছা এইবার হচ্ছে একটা পেশেন্ট আমার চেম্বারে ঢুকলো আজ আর এখন, আমি ওকে প্রথমে 2 ভাগে ভাগ করবো, ওর বংশ ইতিহাস নিয়ে। আপনি কি জানো, মা বা যাও কিছু হবে, বলবে মা মারা গেছে, আমার কাছে বড় হচ্ছে, আমি অমুক। মা কখন মারা গেল, কেমন করে মারা গেল, খুঁজবো,
বলবো আপনি জানেন কি না ও যখন মায়ের পেটে ছিল ওর মা কেমন ছিল? আমরা এই সব কথা দিয়ে জানতে চাইবো ওর জন্ম ইতিহাস কি ভয়ঙ্কর? ওর কি মরে যাবার কথা ছিল? মরে তুলে দেখতেই পাচ্ছি বাচ্চা বেঁচে আছে। আমি কি খুঁজবো? ওর কি মরে যাওয়ার কথা ছিল? ডাক্তারবাবুরা কি বলেছিল? ওর মা কি কষ্ট পেত? উনি বলবেন দুটো কথা, হয় বলবেন আচ্ছা ও সে তো সাংঘাতিক কথা, যেই বললো সাংঘাতিক মানে হরিবল, মানে আইডি বলবি না এই স্তরে না, তেমন কিছু নয়। ওর মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু ওর পেটে ছিল, আমি জানি ওর মায়ের তেমন কোনো অসুবিধা ছিল না, ওর মা নিজে এসেছে। না ডাক্তারবাবু, সব মায়েদের একটু আধটু থাকে, আমারও একটু আধটু ছিল, তেমন কিছু নয়। ও এপাশে পড়ে গেল, মানে নট হরিবল। তাহলে একটা পেশেন্ট এলে বৃদ্ধ হোক আর বৃদ্ধ হোক আর ছোট বাচ্চা হোক, ছোট বাচ্চা এবার ডিপেন্ড করে। ছোট বাচ্চা যদি আমি বলবো করি জানিস, ছোট বাচ্চা যদি আপনার কাছে এক সপ্তাহ একদিন বয়সে এসে থাকে তাহলে তো খুব ভাবতে হচ্ছে না। কিন্তু কোনো মা এসে বললো দেখো আমার বাচ্চা 5 বছর পর্যন্ত ঠিক ছিল। আপনারা যদি এই ম্যাগাজিনটা দেখতে পাবেন, এই অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস একটা কেস আছে, সরি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কেস আছে। উনি বললেন উনি এখন আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্সে চাকরি করেন, মানে পুলিশের চাকরি। উনি বললেন আমি 5 বছর বয়স পর্যন্ত ঠিকঠাক ছিলাম। 5 বছর বয়সে আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আমার দিদির এনগেজমেন্ট অনুষ্ঠান ছিল, মিষ্টিনাড়িতে রসগোল্লা ছিল। আমি ছোট মানুষ বুঝিনি, খাটের তলায় গিয়ে যতক্ষণ পেরেছি খেয়েছি। কিছু সময় পরে আমার পেটে ব্যথা শুরু হয়েছিল, সেই পেটে ব্যথার জন্য আমি অজ্ঞান হয়ে যাই, আমাকে হসপিটালে ভর্তি করতে হয়। আমি জানি না কখন আমার জ্ঞান ফিরেছিল, শুনেছি 3 দিন পর আমার জ্ঞান ফিরেছিল, সেই শুরু। এরপর আমি অনেকবার হসপিটালে গেছি, ডাক্তার ওরা পরীক্ষা নিরীক্ষা করে বলে দিয়েছিলেন এর পেটের দোষ আছে। আর চাকরি পাওয়ার পর যখন আবার আমি হসপিটালে ভর্তি হই, মানে আমাদের ডিপার্টমেন্টাল হসপিটালে, ওনারা পরীক্ষা নিরীক্ষা করে বললেন আমার প্যানক্রিয়াটাইটিস আছে। দেখুন আমি তখন বলেছিলাম একদিন বয়সে 1 ঘন্টা বয়সে পেশেন্ট পাঠিয়ে এসেছে ওষুধ দিতে, ড্রাগ ইজ আইটোপ্রোমিনাম, কিন্তু এ তো 5 বছর পর্যন্ত ঠিক ছিল। এবার আপনাকে ডিজিজ, নলেজ অফ ডিজিজ জানতে হবে। প্যানক্রিয়াটাইটিস ইরিভার্সিবল প্যাথোলজি, এদের ভবিষ্যৎ প্রগনোসিস হলো প্যানক্রিয়াসের কোষগুলি ডিস্ট্রয় হতে থাকে, ডিস্ট্রয় হতে হতে এমন একটা অবস্থায় পৌঁছে যায়, ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছে যায়, তখন ইনসুলিনের ভাড়ারে টান ধরে, যখন টান ধরে তখন ডায়াবেটিস। প্যানক্রিয়াটাইটিসের ভবিষ্যৎ হলো ডায়াবেটিস, কারণ প্যানক্রিয়াটাইটিস মানে হলো আইটিস মানে ইনফ্লামেশন। প্যানক্রিয়াসের সেলগুলির ইনফ্লামেশন ডিস্ট্রাকশন হওয়ার ফলে ইনসুলিনের ভাড়ারে টান ধরে, তার ফলে হয় ডায়াবেটিস মেলাইটাস। সেই ডায়াবেটিস যদি 40 বছর আগে হয় আর না হয়, কিছু এসে যায় না। প্যানক্রিয়াটাইটিসের একটাই ওষুধ আছে, আইটোপ্রোমিনাম। হ্যাঁ, আপনি এমনি করে বলতে পারেন না, একদম সত্যি কথা। আপনি এবার হিস্ট্রি নিন, দেখবেন সব মিলে গেছে, বংশ ইতিহাস সব মিলে গেছে আইটোপ্রোমিনামের সব। প্যানক্রিয়াটাইটিস ইকুয়াল টু আইটোপ্রোমিনাম। ঠিক যেমন করে ডাউন সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোম, সেরিব্রাল পলসি, থ্যালাসেমিয়ার কথা বলবো না, হিমোফিলিয়া, এগুলি কিন্তু আপনি বংশ ইতিহাস নিয়ে পেয়ে যাবেন আপনি আইটোপ্রোমিনাম। কিন্তু আমি বলবো প্লিজ আমাকে ব্লাইন্ডলি আমার কথা শুনবেন না, বরং ধরে নেবেন লোকটা ধাপ্পা দিয়ে গেছে, আপনার দায়িত্ব হলো আমি ধাপ্পাবাজ আর নট প্রমাণ করা। একদম ঠিক কথা, আমি আপনাকে বলবো আপনি কালকে ওষুধ খাননি এখনো, আমি জানি না না ঠিক আছে উনি খাননি, একদিনে হতো না। ঘন্টার বাচ্চা, ওহো একদিনের বাচ্চা, 1 ঘন্টার বাচ্চা, খুব দ্রুত ডাক্তার কাছে যাওয়ার দরকার হয়েছে, হাইড্রোমিনামের কথা সত্য, কিন্তু 5 বছর তো ঠিক ছিল। আমি তো কথাও বলেছি প্যানক্রিয়াটাইটিসের একটাই ওষুধ আছে, সেটা হাইড্রোমিনাম। আপনি যতই সিমটম মেলান, যতই ডিজাইন আবার নিন, যতই আমরা নিন, নাথিং ইজ ফ্রুটফুল ফর প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট। কোনো লক্ষণের তোয়াক্কাও করে না, বলে চাল লাগে
কারণ বংশ ইতিহাস বড় খারাপ, খারাপ বংশে খারাপ সন্তানই জন্মাবে। অক্ষে মেয়ে অক্ষে ছেলে, এর সঙ্গে যদি ছেলে মেয়ের বিয়ে দেন ঘর সুখের হবে না। মানে চায় না কারো মেডোই নাম দিয়ে ভালো সংসার। আমি তো বন্ধ করিনি, এর খারাপ রুগী, একটু ধরে নি। হ্যালো, হ্যাঁ বলো তাড়াতাড়ি, আমি বন্ধ করিনি তোমার জন্য, বলো। হ্যাঁ আচ্ছা বেশ ঠিক আছে, তুমি আবার আমাকে খুঁজবে, আমি এখন বন্ধ করে দিচ্ছি 5টার পরে, কেমন? আবার আসি ওই কথাতে, একটা পেশেন্ট আমার চেম্বারে ঢুকলে আমার ডিউটি হলো দুটো ভাগ করা, এর হিস্ট্রি, এর বংশ পরিচয় কি হরিবেল। তো 5 বছরের বাচ্চা ঠিকই, কিন্তু ওর যে অসুখ ও হরিবেল। ওকে বলার ছিল ব্যথা উঠলেই হসপিটালে চলে আসবেন, কোনো ওষুধ দিয়ে আপনার ব্যথা কমানো যাবে না। কিন্তু একটা মানুষ হসপিটালে যায় কখন? তাই আমি লিখেছি হরিবেলের এইস, হসপিটালাইজেশনের এইস, হাইড্রোফোনের এইস, 3টে এইস। একটা মানুষ যতবার হসপিটালে ভর্তি হয়েছে তত বেশি হাইড্রোফোবিনামের ইন্ডিকেশন। মোর দ্য নাম্বার অফ হসপিটালাইজেশন, মোর দ্য ইন্ডিকেশন অফ। সোজা কথা, সোজা খবর, সোজা কাজ। ভয়ঙ্কর মানুষ ছাড়া কাউকে বারবার হসপিটালে যেতে হয় না গো। তবে সেটা যত কম বয়সে হবে তত বেশি ইন্ডিকেশন হলো হাইড্রোফোবিনাম। এবার আসি, ভয়ঙ্কর তো হলো, ভয়ঙ্কর না না এমন কিছু নয়, একটু আধটু হতো কষ্ট। আমি এবার নট হরিবেল এর জন্য রয়েছে বাকি 5টা সাইকেল। 1 নম্বরটা বাদ হয়ে গেল, পিআরএস বাদ হয়ে গেল, বাকি 5টা সাইকেল। কিন্তু এইবার দেখুন, আপনার চেম্বারে যত ভয়ঙ্কর রুগী আসবে আপনার লাভ, চিন্তা ভাবনার দরকার নেই, শুধু একটু কনফার্মেশন, ব্যাস বাদ খতম। কিন্তু যদি তা না হয় তারপর তো মাথা চুল চিপতে হবে। 5টা জিনিস, ওষুধ হলো 9খানা, ভাবো না এইবার। সেই জন্য উপরওয়ালাকে ডাকবে রাতে, কার যা আসবে সব যেন খারাপ রোগী আছে, জানা নেই, শুধু পকেট ভরবে। আর কি শুধু পকেট ভরবে না, নাম ফাটবে এমন। সেই দাদাটা কোথায় কালকে যার ছিল একটা কমল সাহেব, ও সেই স্যার কোথায় ঠাকমাথা, লাইন দিয়ে হরিবেলকে যাচ্ছে। এই জন্য আমি ওনাকে খুঁজেছিলাম, কারণ উনি আমাকে 3টে কেস দেখিয়েছেন। ফলে উনি, আচ্ছা স্যার আপনি একটু এখানে আসুন না, দরকার আছে আপনার, মানে ওইভাবে নয়, মানে এই যে স্যার ইনাকে আমি কেন দেখতে বলেছি আপনিও যদি ওজন বলা উপরে ডাকবেন ভাই, কার যেন সব হরিবেল কাছে, কেন উনি একটা সারিয়েছেন, এরপর লাইন দিয়েছেন। কারণ এই হরিবেল কেসের জন্য পৃথিবী জানে না এর ট্রিটমেন্ট কি হবে, পৃথিবী জানে না ওষুধ কি হবে, পৃথিবী জানে না প্যাথোলজি কি, পৃথিবী জানে না কেমন করে এটা হয়েছে। তাহলে হরিবেল মানে হলো আপনার নাম, খ্যাতি, প্রতিপত্তি খুব দ্রুত ছড়িয়ে পড়া। ঝড় নেই, বাতাস নেই, কিন্তু বাতাসে আপনার নাম ভাসছে, জানো তো অমুক জায়গায় একটা ডাক্তার আছে, নিয়ে যাও। এমন ঘটনা সবার ওই স্যারের জীবনে ঘটেছে, আপনাদের সবার জীবনে ঘটবে আমি নিশ্চিত। ওই সেই স্যার বলেছিলেন এই কথাটা কাল অনেকবার, আমি স্যারের দিদি অনেকবার বলেছি যে একটা ওষুধ দিয়ে
অনেক কিছু করা যায়। অ্যাকচুয়ালি ব্রেডনা ব্রাইনিয়ার যে হোমিওপ্যাথি বা আদারওয়াইজ যে হোমিওপ্যাথি, এটা মানুষের মনে দাগ কাটবে না। ওই ডাক্তার ছেড়ে গেছে, কিন্তু হাইড্রোফোবিনাম যে দাগ কাটবে, ওই দাগ চিরকাল থেকে যাবে মানুষের মনে। ওই ডাক্তারবাবু আমার কাছে ফেরেশতা, তাই তো আমার ছেলে আজ এই থেকে এই। চলুন, ওটা তো সহজ হলো, কিন্তু কঠিন তো করতেই হবে। সব রোগী তো আসবে, অন্য সব বাকি 5টা। আচ্ছা বলুন কি হয়েছে? না স্যার, আমি লিখেছি, দরকার হতে পারে কিন্তু কনফার্মেশন নেই, কিন্তু হিমোফিলিয়াতে আছে। হ্যাঁ, নেফ্রোটিক সিনড্রোম। কালকে কেস ছিল, আপনি ওখানে ছিলেন। নেফ্রোটিক সিনড্রোম কি, নেফ্রোটিক কোথা থেকে হয়? মায়ের পেট থেকে হয়। মানে নেফ্রন মানে কিডনির কোষগুলি, বাউমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, এগুলো স্ট্রাকচারটাই বদলে যায়। এদের একমাত্র চিকিৎসা শুধুমাত্র স্টেরয়েড চালিয়ে যায়। কি জানো না? পেডিসোলন। পেডিসোলন খেয়ে যাও ভাই, কোনো চিন্তা নেই, আমি আছি। পেডিসোলন। আপনি কিন্তু যদি পুরো রাজি থাকেন, ধীরে 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 ডোজ কমাতে পারবেন, যদি আপনার মেডিসিন ওর রেনাল স্ট্রাকচার মানে কিডনির স্ট্রাকচার, ওই সেলগুলি, বাউমেন্স ক্যাপসুলগুলির স্ট্রাকচারগুলিকে যদি আবার ইনট্যাক্ট ফিরিয়ে দিতে পারে, মানে যদি খুব অ্যাডভান্স না হয়ে থাকে, সেটা আপনি বুঝে যাবেন। পেডিসোলন ওকে ডোজ কমিয়ে দিতেও পেশেন্ট কিন্তু অসুবিধা হচ্ছে না। তারও আগে বুঝতে হবে যে ওর দৈনন্দিন জীবনযাত্রা খুব কমজোরি হয়। ও এখন কি তোমার বাচ্চা খেলে, দৌড়ঝাঁপ পারে, ও বলে দিল আপনার ওষুধে ওর পরিবর্তন আসছে। নেফ্রোটিক সিনড্রোম কিন্তু ভয়ঙ্কর। পেডিসোলন, নেফ্রোটিক সিনড্রোম আর এক নাম পেডিসোলন, মানে ওই চিকিৎসা, আর কিছু চিকিৎসা নেই। কিন্তু আমাদের কাছে আছে, আমরা জেনে গেছি এই নেফ্রোটিক সিনড্রোম মায়ের পেট থেকে ওভাবেই ওর কিডনিটা ডিস্টার্ব হয়ে আসে। তাহলে এই কিডনি ডিস্টার্ব হয়ে মানুষ কদিন বাঁচে না, কিন্তু পেডিসোলন বন্ধ করলে মারা যায়। তাই যদি হয় তাহলে তো হরিবেল কেস। হরিবেলের আর এক নাম হাইড্রোফোবিনাম। নেফ্রোটিক সিনড্রোম এক নাম যদি হয় পেডিসোলন, তার আরেকটা নাম হবে হাইড্রোফোবিনাম। তার মানে নেফ্রোটিক সিনড্রোমের দুটো নাম, একটা পেডিসোলন, একটা হাইড্রোফোবিনাম। বেশ, তারপর আমাকে তো এই ছেলেটি না বললে আমার মনেই পড়তো না। কেউ একটা ছাত্র আমাকে বললো যে স্যার ডাউন সিনড্রোম কি হবে? ডাউন সিনড্রোম যদি, তুমি বলেছো, থ্যাঙ্কস আ লট, এটা আমার মনেই পড়তো না, এই চ্যাপ্টারটাই আমার মনে পড়তো। ডাউন সিনড্রোম যদি নিয়ে কোনো বাচ্চা জন্মায়, আপনি খোঁজ নিন, আপনি পাবেন হাইড্রোফোবিনাম। মানে ব্লাইন্ডলি দিতে হবে না, ও পেশেন্ট পার্টি বলে দেবে স্যার হাইড্রোফোবিনাম দিন, যাবি যাবি। তাই ডাউন সিনড্রোমের আর এক নাম আমার 100 কোটির 100ই। হ্যাঁ, আমিও এটা বলতে চাইছিলাম। আমার এক ডাক্তার বন্ধু, মানে আমার সঙ্গে পাস করেছে, ও গ্রেজুয়েট অফিসার হয়েছে। ও বললো ডাক্তার আমি করবো না, এখন অবশ্য বেশি বিত্তে চাইছে। বললো জান নিয়ে টানাটানি, সরকারি কাজ করতে গিয়ে সৎ পথে কাজ করা যায় না। মস্তান এসে হুমকি দেয়, তোমার যা প্রতিভা ছিল তুমি রাজা হতে পারছো। বললো এখন আমি গজা হয়ে বসে আছি, তুমি আমাকে পথ দেখাও। ওরই একমাত্র মেয়ে ডাউন, আর ওকে কুকুরে কামড়েছিল ছোট্টবেলায়। ভালো কথা বলেছেন। এটা কিন্তু একটা জেনেটিক ডিজিজ, এবং এই জন্মলগ্নে বোঝা যায়। হ্যাঁ, ওদের হচ্ছে, আপনি হাঁসের পা দেখেছেন, এই নখগুলি সব ওই পর্দা দিয়ে আটকানো থাকে, আর নখগুলি ছোট ছোট, এদেরও তাই থাকে। আর সিমিয়ান ক্রিজ পজিটিভ প্রিডোমিনান্ট, সিমিয়ান ক্রিজ, এই যে আমাদের হাতে দেখে দেখো, আপনি দেখুন কতগুলো লেখা আছে, ওদের একটাই দেখতে পাবেন, একটা। এই আর এই আঙুলগুলো এত বড় বড় নয়, এগুলো সব আমার ছোট ছোট, আর মাঝখানে পর্দা আছে। এটা চট করে মানে জন্মলগ্নেই বোঝা যাবে সিমিয়ান ক্রিজ। আর ওটা যেন কি বলে, এক্ষুনি টার্মটা মনে পড়ছে না। তো ডাউন সিনড্রোম বুঝে গেলেন, তো প্রথম দেখলেন ডাক্তারবাবু তো শুনুন, বলতে দুঃখ হচ্ছে কিন্তু কিছু করার নেই, আপনার বাচ্চাটি সম্ভবত ডাউন সিনড্রোম। এরপর ওরা কি করবে? এরপর ওরা যে টেস্ট করবে, বলে দেবে হ্যাঁ ডাউন সিনড্রোম কনফার্ম। তো যেহেতু মায়ের পেট থেকে এসেছে এবং ডগ বাইটের হিস্ট্রি আছে, তো হাইড্রোফোবিনাম ইজ দ্য ড্রাগ। তো ড্রাগই নেই ভাই। কিন্তু দেখুন আমার এই বাচ্চা, এই বন্ধু, এই ছেলেটি, সরি মেয়েটি, প্রতিনিয়ত সর্দি কাশি আর নিউমোনিয়া ব্রঙ্কাইটিস কতবার হয়েছে ঠিক নেই, আমার কাছে প্রথম দিকে আনেনি।
পরে আমার লেখাগুলো পড়ে বন্ধুরা তুমি একটু দেখো, উপরওয়ালাকে ধন্যবাদ, তারপরে আমাকে নার্সিংয়ে ভর্তি করতে হয়। আপনারাও করুন, আপনারাও পাবেন। এদের ইমিউন সিস্টেম খুব দুর্বল হয়, তাই প্রতিনিয়ত ঠান্ডা, সর্দি, কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, জ্বর সঙ্গে লেগেই থাকে যতদিন পর্যন্ত আপনি হাইড্রোক্লোরোকুইন চালু করছেন একটা ডোজ। যেদিন চালু করবেন সেদিন থেকে ওর ইমিউন সিস্টেম চেঞ্জ করতে থাকবে। কিন্তু আমি কি ওর জেনেটিক ওই পরিবর্তনকে ঠিক করতে পারবো? নিশ্চয়ই না। কিন্তু আমি ওকে অনেক কিছু ঠিক করতে পারবো। ওর বুদ্ধি, ওর অ্যাক্টিভিটি, ওর কথা বলার স্পষ্টতা, ওর প্রতিরোধ ক্ষমতা, এগুলি সব বদলে যাবে, সব বদলে যাবে। ও বদলে যাচ্ছে, আপনাদের রোগীও বদলে যাবে, নিশ্চিত বদলে যাবে। তো ডাউন সিনড্রোম, থ্যালাসিমিয়ার কথা বলছি না, এটা বলে সেরিব্রাল পলসি। এটা খুব কমন, আপনার দেশের অনেকগুলো কেস আমার কাছে সেরিব্রাল পলসি, আমার দেশেও আছে। সেরিব্রাল পলসি চট করে এ তো ব্রেনের সমস্যা, মানে ব্রেনের নিউক্লিয়াসগুলি ইল ডেভেলপ, মানে হলো নট প্রপারলি ডেভেলপ, মানে হলো আমাদের যেমন ব্রেনের বিভিন্ন নিউক্লিয়াস, বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট ঠিকঠাক করে ম্যাচিওর হয়েছে, ঠিক ঠিক বয়সে আমার মধ্যে প্রকাশ হয়েছে, এদের ক্ষেত্রে সেটা ঠিকঠাক হয় না। না হওয়ার জন্য বেশিরভাগ পাওয়া যায় লালাজ হচ্ছে এরকম। মানে হলো এদের শরীরের স্ট্যাবিলিটি, নার্ভ বলুন, পেশি বলুন, কোনোটাই সেরকম ভাবে স্টেবল নয়, ফলে এরা স্থিরভাবে এদের প্রস্তার বিস্তার হয় না। কিন্তু দেখুন, এদের জন্য কোনো চিকিৎসা নেই, এরা বিভিন্ন থেরাপি করায়। কিন্তু আপনি আপনার পথে চলুন, আপনি কিন্তু দেখতে পাবেন কিভাবে বাচ্চা ধীরে 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 বদলে যাচ্ছে। অ্যাক্টিভিটি, ব্রেনের ক্ষমতা, চলাফেরা ধীরে ধীরে কেমন করে বদলে যাচ্ছে। থ্যালাসেমিয়ার কথা আমি এক্ষুনি কনফার্ম হয়নি, তাই আমি কিছু বলছিলাম না, কিন্তু লিখেছি যদি আপনি পেয়ে যান। থ্যালাসেমিয়াও তো একটা জেনেটিক ডিজিজ, এটা হিমোগ্লোবিনোপ্যাথি বলা হয়, হিমোগ্লোবিনোপ্যাথি। হিমোগ্লোবিন চেন তৈরি করতে যেভাবে প্রোটিনগুলোকে সংযোজন করতে হয়, এদের ক্ষেত্রে সেরকম থাকে না, এদের সংযোজন খুব ডিস্টার্ব। ফলে কি হয়, এদের আরবিসিগুলি দ্রুত ভেঙে যায়। আমরা জানি আরবিসির আয়ু হচ্ছে 120 দিন, কত থেকে কত স্যার বলতে পারবে তো? স্যার 120 দিন, কত থেকে কত? তো যাও, এদের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ভেঙে যায়, কারণ এর হিমোগ্লোবিন চেনটা কিন্তু স্টেবল নয়, রিজিড নয়, এরা খুব ইল ডেভেলপ, ফলে ভেঙে যায়, তাই জন্য এদেরকে রক্ত দিতে হয়। আবার অন্যদিকে এই আয়রনগুলো জমে, ওটা তুই আটকে দিলি, বন্ধ তো করলি না, বন্ধ করে দিয়েছিস। আর কি, এই যেহেতু বারবার ভেঙে যায়, তার জন্য কি আয়রন ডিপোজিট হয়, সেই জন্য এরা কি একটা ওষুধ দেয়, চিলেটিনের জাতীয় কি একটা ওষুধ দেয় যেন আয়রন সব থেকে বেরিয়ে যায়, এটা না জমে। যদি থ্যালাসেমিয়া পেশেন্টকে ঠিকঠাক আপনি বুঝতে পারেন, মানে ওর বংশ ইতিহাস থেকে, তাহলে কিন্তু এদেরকে আপনি বড় করে ভিসা দিতে পারবেন, মানে আমার কাছে আছে এমনকি। কিন্তু ট্রিটমেন্টটা থ্যালাসেমিয়ার নয়, ওর বংশ ইতিহাসে, তাহলে থ্যালাসেমিয়াও থাকবে। কিন্তু সেক্ষেত্রে ধরুন আগে যেখানে 90 দিনে ভেঙে যাচ্ছিল, 80 দিনে ভেঙে যাচ্ছিল, এবার 120 দিন না হোক, 100 দিনেও ভাঙবে না, মানে রক্ত দিতে হবে না, যথেষ্ট হিমোগ্লোবিন থাকবে। আপনি এদের ক্ষেত্রে কি করা হয়, মাসে মাসে হিমোগ্লোবিন এস্টিমেশন করা, আর কনফার্মেশনের জন্য কি করা হয়, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করা হয়। সেখানে ফিটাল হিমোগ্লোবিন বেশি থাকে, আমরা কনফার্ম করি যে এটা এই থ্যালাসেমিয়ার মতো সিমটম ডেভেলপ করেছে, কিন্তু ফিটাল হিমোগ্লোবিন বেশি নেই, এরা থ্যালাসেমিয়া ক্যারিয়ার। সাধারণত যেসব বাবা মা এদের একজন ক্যারিয়ার, তাদের বাচ্চারাই থ্যালাসেমিয়া না হতে পারে। যেখানে দুইজনই ক্যারিয়ার, এদের যতগুলো বাচ্চা হবে সবগুলো থ্যালাসেমিয়া হবে। সেই জন্য কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট এলে আপনি বাবা মাকে বলবেন, আপনি আপনার 2 জন হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করান, এবং ট্রপিক্যালে যারা রয়েছে তার সঙ্গে পরামর্শ করুন, তার আগে আপনি বাচ্চা নেবেন না, কারণ আরেকটা বাচ্চা আপনার থ্যালাসেমিয়া হতে পারে। কিন্তু ব্যতিক্রমী দিক হলো হিমোফিলিয়া। হিমোফিলিয়াতে ফ্যাক্টরের অভাব, ফ্যাক্টর 8। হ্যাঁ স্যার, আমি কিন্তু বলে দিয়েছি, ভালো হয় না, আপনি আমার কথা শুনছেনই না। আমি বললাম হিমোগ্লোবিনের ইনস্টেবল অবস্থাটা অনেক বেশি স্টেবল হয়। যেখানে 70 দিন 80 দিনে নষ্ট হয়ে যাচ্ছিল, সেটা 100 দিনে পৌঁছাতে পারবেন, বা 110 দিনে পৌঁছাতে পারবেন, 120 দিন নাই বা পারলেন।
ভীষণ আনন্দের কথা। আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি কেসটা আমাকে দিন উইথ রিপোর্ট, আমি ছাপবো, আমি দুনিয়াকে জানিয়ে দেবো। কিন্তু কথা হচ্ছে দুনিয়া তো স্ট্যাটিক্স চাইবে। ফলে আপনার মতো যদি অন্যরা এভাবে আরো কিছু কেস করে, আমরা প্রেস কনফারেন্স থেকে বলতে পারবো থ্যালাসেমিয়ার জন্য ব্যবস্থা আছে, আপনার সব দিক শেষ। কিন্তু তার আগে আপনাকে প্রমাণ করতে হবে যে উনি ক্যারিয়ার ছিলেন না, উনি ভিকটিম ছিলেন। না, মাইনর হোক আর মেজর হোক কোনটাই ঠিক হয় না, পৃথিবীতে স্ট্যাটিস্টিক্স কিছু এরকম নেই। অনেক ভালো, উনি বলছেন ঠিক হয়েছে, তার মানে 120 দিন বাঁচছে, মানে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক আছে। হ্যাঁ বাবা, না শুধু স্প্লিন আছে, লিভারও বড় না। সে এই স্প্লিন বড় হওয়ার পিছনে কারণ হলো শুধু আয়রনগুলো ডিপোজিশন হয়, আয়রনগুলো ডিপোজিশনেও বাড়তে থাকে, কিন্তু চিলেটিন নামক ড্রাগরা চালু রাখে, তাই থাকলেও বাড়ে না, ঠিকই থাকে। আর এক হচ্ছে ভাইটাল ফোর্সকে যদি আমরা ঠিকঠাক রাখতে পারি তাহলে আয়রনকেও দাঁড়িয়ে দিবে। ভাই আর তুমি কেন জমছো এখানে ওঠো, সেই জন্য ভাইটাল ফোর্সটা আমাদের কাছে বড় কথা। আমাদের শুদ্ধি বড় কথা হলো আমরা মডার্ন সায়েন্সের যে ভাবনা চিন্তা এইগুলি কিন্তু আমরা বদলে দিতে পারি শুধুমাত্র ভাইটাল ফোর্সকে অ্যাক্টিভ রেখে। আমরা তো কোনো পেশেন্টকে দেখবো না থ্যালাসেমিয়া হয়েছে না হিমোফিলিয়া হয়েছে, আমি দেখবো আমার যে পেশেন্ট আমার কাছে এসেছে তার বংশ পরিচয় কি, বংশ পরিচয় কি জেনে যদি ওষুধ দেই তাহলে ভাইটাল ফোর্স হেলদি থাকবে। হেলদি ভাইটাল ফোর্স বাকি সমস্যাগুলি নিজের দায়িত্ব সমাধান করবার ব্যবস্থা। আচ্ছা, আবার ফিরে যাই। ও হিমোফিলিয়ার কথা। হিমোফিলিয়া কিন্তু ছেলেদেরই শুধু হয়, মেয়েরা শুধু ক্যারি করে, উপরওয়ালা কি বিচার কে জানে। না না, মেয়েরা ক্যারিয়ার, ভিকটিম ছেলেরা। হ্যাঁ, আছে জেনেটিক্সে আছে, এটা আছে। আপনি আমাকে বইয়ের রেফারেন্স দেবেন, আমি দেখবো। আগে লিখেছিলেন মানে ওই ক্রসিং ওভারের থেকে আপনি দেখাতে চাইছেন বাবার যদি থাকে তাহলে মেয়ের হবে, বাবা যদি থাকে আর মা যদি বাহক হয়, বা মা যদি বাহক হয়, তাহলে কোনো না কোনো মেয়ে 25% মেয়ে আপনার হিমোফিলিয়া হবে। এরকম পরিসংখ্যান আছে, তাই ভাবতে হবে। কারণ আমি যতগুলি জেনেটিক্সের আমি বই পড়েছি তাতে এমন পাইনি। তবে আমি আপনাকে কিছু আমি বলছি না, কিন্তু কথা হচ্ছে যে বলা হয়েছে তো মেয়েদের মধ্যে সিমটম ডেভেলপ করে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওদের ছবি তো আছে প্র্যাকটিসার মেডিসিনের বইয়ে, মেয়েদের হয়েছে ওখানে ছবিটা দেখানো আছে, আমি বাড়িতে গিয়ে একবার দেখবো। তাহলে থ্যাংকস স্যার আপনার ইনফরমেশনের জন্য, আমি আরেকবার দেখবো বাড়িতে গিয়ে। হ্যাঁ আমি জানি ওদের ফ্যামিলিতে হিমোফিলিয়া ছিল, সেই ছবিটা পুরো দেওয়া আছে প্র্যাকটিসার মেডিসিনের বইয়ে, আমি বাড়িতে গিয়ে দেখবো। থ্যাংকস, আমি আবার ভালো করে দেখবো, আমি ভালো করে সত্যি দেখি। শুধু এইটুকু জানতাম মেয়েরা ক্যারিয়ার, ছেলেরা ভিকটিম। হিমোফিলিয়া করবো এই জায়গায় শেষ করি, শেষ করে পৌঁছে যাই আবার চেম্বারে। তাহলে আমি চেম্বারে পেশেন্টটা এলে আমার নলেজ অফ ডিজিজ দিয়ে আমি বংশ পরিচয় দিয়ে ঠিক করলাম এই পেশেন্ট হরিবেল গ্রুপে পড়ে না। এখন শুধুই আমরা নট হরিবেল গ্রুপ নিয়ে আলোচনা করবো, হরিবেল বাদ। তাহলে হরিবেল বাদ দেবো কি দেবো না, কি দিয়ে বুঝবো? নলেজ অফ ডিজিজ থেকে, আর বুঝবো বংশ ইতিহাস থেকে। এইবার যেহেতু হরিবেল না সেহেতু বাকি অনেক কথা। এবার আমি জিজ্ঞেস করবো, বলুন। হ্যাঁ বুঝিনি স্যার। হ্যাঁ পারিবি না, কারণ এরা তো প্রতিনিয়ত ফ্যাক্টর না দিলে এরা ফুলে যায়। যদি রক্ত ইন্টারনাল অর্গানে জমে, যদি ফ্যাক্টর না দেওয়া তো মারা যেতে পারে। ধরুন কিডনি থেকে রক্ত বেরিয়েছে, লিভার থেকে রক্ত বেরিয়েছে, কোথাও থেকে রক্ত বেরিয়েছে, রক্ত জমেও তো আটকে মারা যাবে, পেটে রক্ত জমে ফুলে যাবে এবং তারপরে মারা যাবে। কিন্তু এদেরকে অ্যালার্ট করা হয় যখনই কোথাও কোনো কষ্ট হবে আপনি চলে আসবেন, ফ্যাক্টর নিতে হবে, এই জন্য এরা মারা যায় না। ফ্যাক্টরের যে অভাব থাকে, না দেওয়া হয় মারা যাবে। বেশ, এবার হলো নট হরিবেল। বলুন, যদি মা বেঁচে থাকেন, বয়স্ক মানুষ তো মা বেঁচে নেই,
যেহেতু মা বেঁচে নেই, তাহলে আমার প্রশ্ন কি হবে? লেখা আছে, কাগজে লেখা আছে। তো চলুন, এখন তো আর কাগজ দেখার সময় নেই, এখন কথা শুনুন। আপনি যতদূর জানেন, আপনার বাবা মা কিসে কষ্ট পেতেন? আপনার বাবা মা বেঁচে আছেন, 90 বছর বয়স পেশেন্টের, বাবা মা বেঁচে নেই। আপনি তখন কত বড় যখন আপনার বাবা মা মারা গেছেন? পেশেন্ট বলবেন আমার যখন এত বয়স তখন মারা গেছে। হয় বলবেন আমার জ্ঞান বুদ্ধি হয়নি মারা গেছেন, না হলে বলবেন জ্ঞান বুদ্ধি হয়েছে মারা গেছেন। জ্ঞান বুদ্ধি হয়নি মারা গেছেন কোনো তথ্য পাওয়া যাবে না। বড়দের কাছে শোনেননি কিছু আপনি? না, আমি জানি না, খারাপটাই বলি। তো উনি কিছু জানেন না, কোনো তথ্য পাওয়া গেল না। আর ঠিক আছে, আপনি এটা বলুন, আপনার যখন জ্ঞান বুদ্ধি হয়েছে আপনি কি জন্য আপনাকে ডাক্তার দেখানো হতো? আমাকে ডাক্তার দেখানো হয়নি। তো আপনি আজকে যে কষ্টের জন্য আমার কাছে এসেছেন, কবে থেকে ভুগছেন? এই কিছুদিন হলো, কিছুদিন হলো আপনি ভুগছেন। আর এতদিন কোনো কষ্ট ছিল না, যা ছিল ওটা সবারই থাকে, একটু একটু নিয়ে মাথা ঘামায়নি। কিন্তু এখন কষ্ট বাড়াবাড়ি। কি আছে কাগজপত্র আপনার কাছে? আপনি দেখলেন, বিরাট ফাইল বার করে দিলেন। আপনি দেখলেন 3rd ডিগ্রি মেটাস্টেসিস, লিভার সিএ, যা আছে কি আর করা, পেশেন্ট তো আপনাকে দেখতেই হবে। এবার আপনার পরবর্তী ইন্টারোগেশন। আচ্ছা বলুন তাহলে, আপনি যখন বুঝতে শিখেছেন তখন আপনি প্রথম কথা হলো পড়াশোনা করেছেন? উনি বললেন না। বাবা মানে কে পড়াবে? খাওয়াই জোটে না, পড়া। বেশ, তো যাদের কাছে ছিলেন, কার কাছে ছিলেন বলেন, ইত্যাদি ইত্যাদি, তারা আপনাকে কি জন্য বকতেন? লোকের বাড়ি কাজ করে তো বকবি। তো বকা খেতেন, তো আপনি ঠিকঠাক মতো কাজ করছেন না কেন? ও যতই করি ওরা বলবে আরো করো। কোনো দিশা নেই, শুধু অন্ধকার ফেলে দিচ্ছে আপনাকে বারবার। তারপর কি করলেন? তারপর আমি ঠিক করলাম এদের কাছে থাকবো না, মরে যাই ভালো, না খেয়ে মরবো, এদের বাড়ি থাকবো না। কতদিন পরে ভাবলেন? কত বয়স তখন? কত হবে? 14 বছর হবে। এতদিন ভাবলেন না কেন? ভাবিনি, হঠাৎ ভাবনা মাথায় এলো কেন? তো মানুষের তো সহ্যের সীমা আছে, আমার সহ্যের সীমা ছাড়ালো। একটু ভেবে দেখুন, সহ্যের সীমা ছাড়ালো না আপনার মনে হলো এইভাবে এদের কাছে ছাড়াও বাঁচা যায়? বলতে পারেন? তার মানে আমি এখান থেকে কি বলতে চাইছি? আমি বলতে চাইছি এই মানুষটি, এই যে যেমন কোনো কথা বলে, যখন বুদ্ধি হলো তখন তো পড়াশোনা করতাম। বুদ্ধি কবে হলো আপনার? তখন বিয়ে পাস করে গেছি, তারপর বাবা বিয়ে দিয়ে দিল, তারপর যখন একটা বাচ্চা হলো আমার তখন মনে হলো না, মানে বুঝুন বুদ্ধি, নাট বল্টু কত ঢিলা ছিল, নাট বল্টু টাইট হলো একটা বাচ্চা হওয়ার পরে, কিন্তু হয়েছিল যাদের কোনোদিন টাইট হয় না। এই যে টাইট হয়েছিল বুদ্ধি, তাহলে সিভিলিনাম। টাইট হয়নি, তখন কাজের বাড়ির লোক বকতো, তারপরে এক জায়গায় গেলাম, একটা দোকানে কাজ নাম, তারা বকতো, তারপরে এখন বউ বকে। কি তারপর আপনার বুদ্ধি হয়নি? এই জানে, ওরা তো তাই বলে, কারণ হয়নি মানে চেঞ্জ হয়নি, মানে সরিনাম হয়নি, কিন্তু হয়েছিল একটা বাচ্চা হওয়ার পর সিভিলিনাম। এইবার স্যার জিজ্ঞেস করবে যদি এর আগে আসতো তাহলে কি হবে? ও কিন্তু বলেছে, প্রথমেই বলে দিয়েছে, তখন আমার কান খোলা ছিল না। কি বলেছে? বললো মনে হলো আমার এভাবে বাঁচবো না, বললে মরবো, জায়গায় থাকবো না। একদিন বুদ্ধি তো হয়েছিল তো। সেই জন্য শুধু আমি একটা লেখা লিখেছি, ইম্পর্টেন্স অফ সিক্স সেন্স। সেই চ্যাপ্টারে লিখে দিয়েছি যে আমরা যদি সিক্স সেন্সকে কাজে লাগাই, আমাদের কাছে ধরা পড়বে, ও প্রথমেই ধরা পড়বে, ও সরিনাম, ও সিভিলিনাম, ও থোজা, ও মিডলিনাম, পড়বেই পড়বে। আর যদি আপনার সিক্স সেন্স না থাকে, আমার কিছু করার নেই।
কারণ এমন কোনো ফর্মুলা নেই যে ওই কি বলে পরিবার কেন্দ্রিক ক্লাস মান সম্মান করছে দিদাও ছিল, এমনটি হয় না। ওটা খাতা কলমে, ওটা কেতাবি কথা। আসল কথা হলো আপনাকে বুদ্ধি দিয়ে, মানে হলো আপনার সিক্স সেন্স দিয়ে বিচার করে কনফার্ম করতে হবে ইজ ইট রাইট অর নট। সেই জন্য আমি যদি বলি কোনটা মানবেন আমার কথা না, আপনার বিচার বুদ্ধি মানে আপনার সিক্স সেন্স দিয়ে, ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে, বিচার বুদ্ধি দিয়ে বিচার করে দেখতে হবে স্যার শুধুই পাগলের মতো বকে গেল, এর মধ্যে কোনো মশলা আছে কি না। তাহলে কিন্তু শুরু তো প্রথম আমাকে করতেই হবে। এবার দায় আপনার, বল আমি আপনার করে দিয়ে দিচ্ছি, খেলবেন আপনি, আপনার বিচার বুদ্ধি। তাহলে আমি একটু আগে যে কেসটা বলেছি খুবই খারাপ কেস, বাবা মা মরে গেছে ছোটবেলায়, ছোটবেলা থেকে উনি কোনো তথ্য দিতে পারেননি, বাবা মায়ের কথা কি বংশ পরিচয় কিছু জানা যায়নি, শুধু বললেন একটু অর্ধ কষ্ট হতো, কিছু মনে করিনি, কোনো ওষুধপত্র খাইনি। কিন্তু এখন আমার চিকিৎসা চলছে, ডাক্তারবাবুরা বলে দিয়েছেন ক্যান্সার ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়, আমাকে অপারেশন করা হয়েছিল, তারপর আমাকে রেডিওথেরাপি করা হয়েছিল, কেমোথেরাপি করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার শরীরটা ক্রমাগত খারাপের দিকেই যাচ্ছে। এখানে একটা কথা বলবার, আচ্ছা আমি না, আমি না বলবো, বুঝিস, একটা কথা ভাববার, মানুষটি ঠিকঠাক ছিলেন, এখন বয়স 90, 89 বছর বয়স পর্যন্ত ঠিকঠাক ছিলেন ওটার উপর, কিন্তু 90 বছর পড়ার পরে ওনার উপর অনেক ঝড় বয়ে গেছে। অপারেশন, তার জন্য ওষুধপত্র, রেডিওথেরাপি, তার জন্য বিভিন্ন ওষুধপত্র, ঠিক আছে এখন চলো বলছি, আজকে কি বললাম, হ্যাঁ কেমন হয়েছে, আবার ওষুধপত্র। তার মানে কি হলো, অনেকগুলি ট্রমা হয়েছে। কি জনিত? ডিউ টু ম্যালট্রিটমেন্ট। আমি কাল দেখিয়েছিলাম, ওটাকে আমি নাম দিয়েছি ম্যালট্রিটমেন্ট সিনড্রোম। বিভিন্ন চিকিৎসা হয়েছে কিন্তু রোগ কিন্তু এগিয়ে চলেছে, রুখছে না। মানে হলো ল্যাক অফ ভাইটাল রিয়াকশন। বরং বলা ভালো, এর আগে যাও বা হচ্ছিল, আমার শরীরে জোর ছিল, খাওয়া দাওয়ার ইচ্ছা ছিল, আমি মানুষের সঙ্গে কথা বলতাম, একটু টিভি দেখতাম, একটু গান শুনতাম, কিন্তু এখন আমার কিছুই ভালো লাগে না। কি বোঝা গেল? মানুষটি ধীরে 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 তলিয়ে যাচ্ছে। তাই যদি হয় ঘটনা, তাহলে এটা কি না, ডিউ টু ম্যালট্রিটমেন্ট, ডিউ টু ট্রমা, রিপিটেড ট্রমা, ট্রমা ডিউ টু ডিফারেন্ট মেডিসিন। তো ওষুধ হবে নিশ্চয়ই খাবো। কিন্তু যদি আমরা এই কেসের কোনো হিস্ট্রি আমরা ওরকম পাই যে কোনো ড্রাগের ইঙ্গিত আছে কার্বোভেজ দেওয়ার পরে, কিন্তু আমি যদি দেখতে পাই কেসটা ভালো দিকে যাচ্ছে, কার্বোভেজই থাকবো। যদি তা না হয়, তাহলে কেস হিস্ট্রির সময় খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিয়েছি আর কোনো ড্রাগের ইন্ডিকেশন ছিল কিনা, কখন কখন যখন অসুখ বিসুখ হয়নি। ছোটবেলাকার কোনো ইঙ্গিত যদি থাকে, আমরা কিন্তু সেইটা চেষ্টা করব। কেমন? তো তাই সাথে দেবো না, মানে আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে স্যারকে এখন দিতে হবে। তাহলে আমি এই প্রসঙ্গে আলোচনা শেষ করছি, পরে আবার শুরু করছি। সেটা হলো, যেহেতু আমি কোনো ইন্ডিকেশন পাইনি, মানুষটি 89 বছর বয়স পর্যন্ত ভালো ছিলেন, 90 বছরে গিয়ে ম্যালিগনেন্সি ধরা পড়েছে, তো আমি চেষ্টা করবো তাই কোনো না কোনো ভাবে বার করবার। কি ড্রাগের ক্লু আছে, শেষ পর্যন্ত যদি কিছুই না পাই, তাহলে আমি ম্যালট্রিটমেন্ট সিনড্রোম বা পোস্ট ট্রমা সিনড্রোমকে কনসিডার করে কার্বোভেজ শুরু করব। কিন্তু এই শুরু করাটা যেন তাৎক্ষণিক না হয়, তড়িঘড়ি না হয়। কারণ একটা মানুষের সঙ্গে গল্প করলে অনেক সময়তেই পাওয়া যায় আর কি মেডিসিনের ইন্ডিকেশন ছিল ছোটবেলায়। কেমন? যেমন কি বলা যেতে পারে, একটা কেস ছিল এরকম এখানে, যে তো ছোটবেলা থেকে বাবা মা ছিল না, মানুষের কাছে মানুষ হয়েছি, কেউ একবেলা খেতে দিয়েছে দেয়নি, আর দিলেও কাজ করে নিয়েছে অনেক, আজে বাজে গালাগালি করতো, অনেক শুনেছি জানেন। জীবনটা শেষ হয়ে গেছে, বেঁচে আছি কেন বুঝতে পারি না। তার মানে কি, আবার ট্রমা, মেন্টাল ট্রমা, ফিজিক্যাল ট্রমা,
চলছে আর চলছে বলে কার্বোহাইড্রেট ড্রাগ ইন্ডিকেটেড ড্রাগ, কিন্তু এটা ভেবে কোনো আত্মতৃপ্তি লাভ করবার দরকার নেই। আবারও রুগী আবারও আসবে, আবারও খুঁজতে হবে। স্যার আপনি ওই জন্য কি বলছিলেন? আপনার তো সম্পর্কে আত্মীয় কেউ ছিল, ওদের কাছে কোনো সাহায্য আপনি পাননি, কেউ আপনার কোনো রকম হেল্প করেনি। পৃথিবীটা বড় স্বার্থপর, বুঝলেন? আচ্ছা স্যার, আপনি তো একসময় বড় হলেন, আপনি কার কি করেছেন? এই একটা ভালো কথা মনে করে দিলেন স্যার আপনি। আমি কারো কাছে কোনো হেল্প পাইনি, কথা সত্য, কিন্তু আমার কাছে কপর্দক থাকলেও আমি কিন্তু একা একা সেটা ভোগ করিনি। আমি কিন্তু সবাইকে দিয়ে খেয়েছি, এটা আপনি বলতে পারেন। আমার তো কিছুই ছিল না, আমি তো পথের ভিখারি, তবুও আমার ভিক্ষার চাল আমি এক মুখ কাউকে দিয়েছি, আমি খেয়েছি। এটা খুলেও কিন্তু সেই জন্য আপনি যত বেশি গল্প করা শিখবেন, প্রেম করে থাকুন আর না থাকুন, প্রেম করা শিখুন আমার লেখাগুলো পড়ে, আর অবশ্যই গল্প করুন। গল্পে উঠে আসবে তথ্য, রাগের তথ্য। ক্যান্সার রোগী থাক আর শুধু গল্প আর গল্প। তবে আপনি সোজা সোজা খেয়ে নিন, আচ্ছা তাহলে এই পর্বের আলোচনা এখানে শেষ করে স্যারকে দিচ্ছি। স্যার একটু আন্তরিকভাবে দুঃখিত, আমাদের প্রিন্সিপাল স্যার বিশেষ অতিথি ছিলেন গতকাল, ওনার জরুরি কারণে। ডক্টর পেশেন্ট রিলেশনশিপ কিন্তু আমাদের সবসময় হোমিওপ্যাথিদের হোমিওপ্যাথি কলেজে কিন্তু এটাও ফাইনাল ইয়ার করানো হয়। আচ্ছা ফাইন স্যার, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ যদি কোনো ডাক্তারবাবু না বোঝেন, তিনি ডাক্তার এই কথা বলবার অধিকার তার নেই বলে আমি মনে করি। ডাক্তার পেশেন্ট যদি আত্মীয়তা না তৈরি হয়, চিকিৎসা কোনোভাবেই সম্ভব নয়। ডাক্তার বাবুকে রোগীর আগে বন্ধু হতে হবে, পরে ডাক্তার হতে হবে। এইটা কিন্তু আমি সবার আগে স্মরণ করিয়ে দিতে চাই। না হলে আমি যাই কিছু বলি না কেন, আপনি কিন্তু কিছুই করতে পারবেন না, কারণ আপনি মানুষের মনের কাছে পৌঁছতে পারেননি। তখন রোগী ভাববে এ ডাক্তার আমার কিচ্ছু করতে পারবে না, ওষুধ দিন, জ্বর হয়েছে, মাথা ব্যথা আছে, তুমি দিলে আরাম, চুপচাপ ধরে ব্যথা হচ্ছে, আমি মাথায় পট্টি বেঁধে রাখছি, আরামে আছে, ব্যাস আপনি ওষুধ দিয়ে দিলেন। হয়তো তাৎক্ষণিক আরাম হলো, হলো না, যা হলো হলো, কিন্তু মানুষটি ভালো হতে পারে না, কারণ আপনি সিকনেসে পৌঁছতে পারেননি। সিকনেস ব্যাপারটা একটু বলা দরকার বলে আমি মনে করি। হ্যানিম্যান সাহেব প্রথমে বলেছিলেন হাই অ্যান্ড অনলি মিশন। যাবে তুই কথা বলছিস, কথা আসছে, ওই তুই কথা বলছিস, মেয়েরা বড় কথা বলে, এই মেয়েদেরকে সামনের দিকে পাঠাবার ব্যবস্থা করবি তো। এর আগে একটা চুটকি আছে, আমি কোথাও বলেছিলাম, চুটকিটা হচ্ছে এরকম, প্রতিযোগিতা হচ্ছিল যে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে, বড় মিথ্যা কথা হলে বেশি নম্বর। তো সবাই অনেক অনেক কথা বললো। যে ফার্স্ট হয়েছিল সে বলেছিল, আমি দেখলাম এক জায়গায় 10 জন মহিলা বসে আছে, চুপচাপ কোনো কথা বলে না। উনি ফার্স্ট হয়েছিল, প্রায় নিবে বড় মিথ্যা কথা বলে। তোমরা শোনো, তোমরা যত কথা বলবা তোমরা নিজেরাই ফাঁকিতে পড়বা, তোমার কিছু বলার থাকবে না। তবে আমার বলা এই জন্য, তোমার পাশে যারা রয়েছে তারও ক্ষতি হচ্ছে, তোমার তো হচ্ছেই, তারও হচ্ছে। কি যেন বলছিলাম, ডক্টর রিলেশনশিপ যদি আমি তার মনের কাছে পৌঁছতে পারি, সে কিন্তু সব কথা বলবে। সব কথা বলবে মানে সে মনে করবে এই সেই ব্যক্তি যাকে আমি সব কথা বললে সমস্যা সমাধান হতে পারে। আপনি কি যেন বকা খেতেন, ও এমন কিছু না, এটা কিন্তু জবাব হলো না। এমন কিছু মানে খেতেন তো বটে, জবাব দুটো হতে পারে। আমি জীবনে বকা খাইনি, কারণ বকা খাওয়ার মতো কোনো কাজ করিনি, অসম্ভব হতে পারে না। শুনুন তাহলে, আমি খুব ছোট, আমার বাবা আমার কাছে বুদ্ধি নিতেন, মা বুদ্ধি নিতেন, বকবে কে? বকবে তো বাবা মা। আমি তো বাবাকে বকতাম, তুমি কেন ব্যবসা করার মাল করছো? মাকে বকতাম,
তুমি বাবার সঙ্গে কেন গোলমাল করছো? বাবাকে বলতাম, তুমি মাকে কেন গালাগালি দিলে? ওরা আমাকে কি বকবে? আমি তো বকতাম। মেডিসিন ইজ হাইড্রোফোবিয়া। অনেক আগে বলা উচিত ছিল সবার, না? এখন লিখছেন স্যার এই কথা দিয়ে এখন লিখতে, আমি কাল থেকে কতবার বলেছি খুব ভালো বাচ্চা। না লিখুন, কথা হলো মনে নেই কেন, কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। তাহলে গান আছে মান্না দে আমাদের। আমি বলি আপনার মনে লিখুন, কোনোদিন ভুল হবে না। আর আমি যে কথা বলেছি তো একবার নয় না, বাবা মা বুদ্ধি নেয় যে বাচ্চার কাছে, তার কি ওষুধ হবে? আমি তো জিজ্ঞেস করলাম আপনাকে বকতোকে, কেউ বকেনি, কাহাই না, সবাই বোকা খায়। শুনুন ডাক্তারবাবু, বাবা মা বকে বাচ্চাকে, আমি বকতাম বাবা মাকে। বলুন এবার আপনি কি বলবেন? আপনি বকছেন কেন? বললো আমি জানি না, ওপরওয়ালার কি ইচ্ছা, আমার একটু বুদ্ধি বেশি ছিল, সবাই তা বলে, প্রতিবেশীরা বলে, আমার বাবা মা বলতেন, বাবা মা যার জন্য কোনো কথা করতে গেলে আমার ভাই বোনদের বিয়ে দেওয়ার সময় আমার সঙ্গে পরামর্শ করতেন। কবে থেকে? আমার যতদূর মনে পড়ে, আমি তখন খুব ছোট, মা বলতো কিরে কি করবো বল, আজকে কি রান্না হবে? তোমার যা ভালো লাগে, না তুই বল। আমি ছিলাম এমন, এই মানুষের ওষুধ হাইড্রোফোবিয়া তো কাকে দেবে? হাইড্রোফোবিয়া ভীষণ ভাবে ভালো নয়, ভয়ঙ্কর ভালো, হরিবেলি গুড, হরিবেলি জেন্টল, হরিবেলি ইন্টেলিজেন্ট, হ্যাঁ কি না? ও বাচ্চা বেশি বাঁচবেন। তাইও আপনি যে বাচ্চা বলেন অনেক বড় হয়ে পৃথিবীতে এসেছে, ম্যাচিওর হয়ে, তাইও কতদিন বাঁচবে? যেমন একটা মানুষ বাচ্চা, একটা মানুষ ধরুন গড়েও 70 ধরলাম, ওর বয়স এখন 10, তাহলে 10, কিন্তু আসলে ওর বয়স 60, তাহলে 5 + 10 বছর, মানে গড়াই 70 বছর। তাড়াতাড়ি ওরা মারা যায়। সেই জন্যে এরকম কথা আপনি অনেক শুনতে পাবেন, বাচ্চাটা তো বাচ্চা ছিল না, উপরওয়ালা ওকে পাঠিয়েছিল, কি জানি তারা দিল আর কেন নিয়ে গেল। হাইড্রোফোবিয়া সেটা আমি ওই ঘরের জন্য বলেছি, নো হরিবেল, নো হাইড্রোফোবিয়া। তাহলে গেল এই দিকটা, এটা সহজ দিক। এবার হচ্ছে এই দিকটা, আমি বকা খেতাম, আমি বদমাশ ছিলাম। তারপর কথা হচ্ছে যেই লোকটি বলেছিল আমি পথের ভিখারি ছিলাম, কিন্তু আমার যা হতো আমি লোকের দুঃখ দেখে তাকে সেখান থেকেও ভাগ দিতাম। লোকে বলতো আরে তোর দোকানে তুই এবার দিস কেন? আমি বলতাম আমি তো একা খেতাম, দুজনে ভাগ করে খেলাম, কেন? কোনো আনন্দ আছে তাদের। ডায়াবেটিস তো নিজের সবটাও দিয়ে দেয়, না খেয়ে থাকে, তাই তো না খেয়ে একদিন মারা যায়। এ বললো একা খাবো, দুজন মিলে খেলে আনন্দ আছে। তাহলে আমরা যদি মানুষের সঙ্গে ডক্টর রিলেশন ওভাবে করতে পারি, পেশেন্ট তার সমস্ত মনের কথাগুলি বলবে, আপনার পক্ষে ডিসিশন নিতে সুবিধা হবে। এই কথা মনে রাখা খুব জরুরি। আমরা কিন্তু কেউ কোনো না কোনো ওষুধ হয়ে পৃথিবীতে এসেছি, আমরা সবাই কেউ কোনো না কোনো ওষুধ হয়ে পৃথিবীতে এসেছি। যদিও আমার মধ্যে সব ওষুধ আছে, সব 6টাই আমার মধ্যে আছে, আপনার মধ্যেও আছে, সবার মধ্যে 6টা। আপনার ডিউটি খুঁজে ফেরা 1 নম্বরে কে, 2 নম্বরে কে। হ্যাঁ না, এটাও ওরই বলে, নিজেও খেতাম, অন্যকে দিতেন। কেন দিতেন? আপনার তো জোটে না, সবাই মিলে ভাগ করে খাওয়ায় আনন্দ আছে। টিউবারকুলোসিস কি বুঝা গেল না? আবার দেখুন এই প্রসঙ্গ যখন তুললেনি, তাহলে একটু কম্পারেটিভ ডিসকাস করি। সে হলো সিফিলিনা হলো আত্মকেন্দ্রিক, স্বার্থপর। আমরা কি করে বুঝবো? আচ্ছা আপনাকে বা আমরা পেশেন্ট পার্টিকে জিজ্ঞেস করলাম, আপনি একটা খাবারের প্যাকেট এনে যদি আপনার এই বাচ্চাকে দেন, ও কি করে? বন্ধন বাচ্চা, ও কাউকে দিতে চায় না, জোর করে দিতে হয়, ওতে কেড়ে নিতে হয়। ও আত্মকেন্দ্রিক বাচ্চা, ও সিফিলিনাম হতে পারে, কনফার্মেশন অবশ্য করতে হবে আপনাকে, এটা একটা দিক সিফিলিনাম। আর একটা বাচ্চা কি দেখুন, আমরা ছোট বাচ্চাদের যদি দেই, সবাইকে দেবে, আমাকে দেবে, সবাইকে দেবে, তারপরেও খাবে। ধরুন মেয়েটা এবার বদমাশ, কি বলতো, ওকে যা কিছু এনে দেবো,
অর্ধেকটাকে সরিয়ে রাখবে। কিরে আলাদা করছিস কেন? আমি খাবো। ও যদি খেত আমার দুঃখ ছিল না, ও নিয়ে গিয়ে প্রতিবেশীদের বাচ্চাদের বিলাবে। তাই বাবা বললো বদমাস, অর্ধেকটা সরিয়ে রাখবে, বাকি অর্ধেকটা আমাদের সবাইকে দেবে, তুই খা। বলে আমি পরে খাবো, রেখে দিয়েছি আমি। আসলে যেন খায় না, সবাইকে বিলায়। দেখলেন তো? তাহলে ওদিকে হলো সুরিনাম স্বার্থপর, ঠিক উল্টা সবাইকে দেয়, ও হলো টিউবারকুলার। আর মাঝে যারা আছে তারা হলো পরিবার কেন্দ্রিক, শুধু পরিবারের মাকে দেবে, বাবাকে দেবে, ভাইকে দেবে, দাদাকে দেবে, বোনকে দেবে, ও খাবে। এটা পরিবার কেন্দ্রিক, এই হলো সাইকোটিক ভিটামিন। তাহলে আমরা শুধু দেয়া থোয়া দিয়ে মায়ের জন্য পৌঁছলাম তিনটে: আত্মকেন্দ্রিক, স্বার্থপর সিপ্রিনাম, পরিবার কেন্দ্রিক থুজামিডোনিনাম, আর হচ্ছে সর্বজনীন টিউবারকুলার। আমরা একটু একটু করে বিভিন্ন কম্পারেটিভ ডিসকাশনে ফিরে যাই এইখান থেকে। সে হচ্ছে কান্না। আমার লেখাগুলির মধ্যে আছে কেমন করে কাঁদলে কোন রকমের পরপর পরপর লেখা আছে। দেখুন, সব বাচ্চা কাঁদে না। আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করে নিই। একটু আগেও একটা ফোন ছিল আমার, একটা মায়ের ফোন। আমার বাচ্চা কাঁদেনি, প্রতিবেশী বলতো তোমার ঘরে বাচ্চা হয়েছে আমরা বুঝতে পারি না। তোমার বাচ্চা কি কাঁদে না? তোমার বাচ্চাকে খিদে পায় না? তোমার বাচ্চাকে প্রস্রাব করে বিশ্রাম যায় না? সবই করে, কিন্তু কাঁদে না আমার বাচ্চা। আমার বাচ্চা ভীষণ ভালো। কিন্তু আপনি ডাক্তারবাবু মনে মনে বলুন, এটা ভীষণ খারাপ, এসে ওষুধ দেবো। ওষুধ হবে হাইড্রোমিন। আমার বাচ্চা ভয়ঙ্কর কাঁদে, আমাদের ঘুমোতে দেয় না, কাউকে ঘুমোতে দেয় না, প্রতিবেশীদের ঘুমোতে দেয় না। আমি জানি না কেন কাঁদে, কিছুতে চুপ করানো যায় না। আবার হাইড্রোমিন ছেড়ে দিই। এবার হচ্ছে তুই কাঁদে, কাঁদে খিদে পেলে কাঁদে, পেছনা রিক্সা করে কাঁদি যাবে কাঁদে। কান্না বন্ধ হয় কিসে? খিদে পেলে তো খাবার দিতে বন্ধ হয় না। না, ওটা বলে দিই। এমনিতে আপনাদের ঘুমোতে দেয় তো? ঘুমোতে দেয় মানে কি বলবো না, সব আপনার বাচ্চা। আমরা যখন কাজ করি ও তখন ঘুমোয়, আমরা যখন ঘুমোতে যাই ও তখন কাঁদে। এটা তো একটা অস্বাভাবিক, অসাধারণ হলো। কারণ দিনে সবাই দিনে খেলাধুলা ইত্যাদি করে, রাতে ঘুমায়, আরও দিনে ঘুমায়, রাতে জাগে। এটা কিন্তু সরিনাম হলো। এবার আমরা এইভাবে সরিনাম দেবো না, আর একটু দেখে নেবো সরিনাম আর কি কি করে। যেহেতু কান্না দিয়ে কথা উঠেছে তাই কান্না দিয়েই বলবো। এই কোথায় আপনারা বসবেন ভাই? ডাক্তাররাই বসতে পারছে না, আপনারা বাইরে থাকলেই তো ভালো। কোথায় গিয়ে বসবেন? প্যাকিং করে আছে। ঠিক আছে, যেহেতু কান্না দিয়ে কথা বলছি তো কান্নাটাই থাকি সীমাবদ্ধ, পরে অন্য জায়গায় যাবো। তাহলে আমরা দেখলাম দিনে কাঁদে, সরি দিনে ঘুমোয়, রাতে কাঁদে। একটা পেলাম ভীষণ কাঁদে, একটা পেলাম একদম কাঁদে না। এরপরে হচ্ছে কাঁদে, তবে ওকে কোলে নিয়ে বসে থাকলে ঘুমোয়, চুপ থাকে, এটাও সরি না। কাঁদে তবে কোলে নিয়ে ঘুরে বেড়াতে হয়, তাহলে কাঁদে না। কখন? দিনে রাতে যখনই হোক। ওর সব থেকে বড় ওষুধ হচ্ছে ঘুরে বেড়ানো, খাবারের দরকার নেই। এই কান্না কিন্তু টিউবারকুলার ডায়াবেটিসের কান্না। মানে হলো টিউবারকুলার ব্যাসিলাম ব্রুসেলা কি ঘুরে বেড়ালে কান্না বন্ধ হয়। আমার একটা লেখা আছে এখানে, ইম্পর্টেন্স অফ উইপিং ডিউরিং আর্লি লাইফ। সেখানে আমি এই কথাগুলো লিখে দিয়েছি, কি ধরনের কান্না, কি তার ওষুধ, কোনটা স্বাভাবিক কান্না, কোনটা অস্বাভাবিক কান্না, স্বাভাবিক কান্না কেন কাঁদে, অস্বাভাবিক কান্না কেন কাঁদে, স্বাভাবিক কান্নার জন্য কোনো ওষুধ নেই, অস্বাভাবিক কান্নার জন্য ওষুধ আছে, কি ধরনের কান্না, কিভাবে চুপ করলে কি ওষুধ হবে। কিন্তু মনে থাকে জানো, ড্রাগ আমি লিখেছি, কিন্তু কনফার্মেশনের দায় আপনার। আপনি কান্না দেখেই ওষুধ দিতে পারেন না, আপনি একটা ক্লু পেলেন, একটা রাস্তার দিশা পেলেন। আমি তো জয়তী সোসাইটি যাবো ভাই, কোথায় যাবো সেটা এখান থেকে বলা যাবে না। আমি বলতে পারি আপনি সোজা গিয়ে ডান দিকে দিয়ে তারপর কোনো লোককে জিজ্ঞেস করবেন। আমি আপনাকে বলবো সোজা গিয়ে ডান দিকে যাবেন, তারপরে জিজ্ঞেস করবেন। মানে আপনি পড়াশোনা করে ঠিক করবেন কোনটা করা উচিত। বাকি সব কথা তো কান্না দিয়ে হতে পারে না, কনফার্মেশন তো চাই। তো কনফার্মেশন আপনাকে করতে হবে উইথ ইউর সিক্স সেন্স। মানে হলো আপনাকে সবার আগে সুস্থ হতে হবে, মানে হলো আপনার নিজের ওষুধটা আপনাকে ঠিক করতে হবে।
নিজের যদি ঠিক না করতে পারেন আপনি ভাই ডাক্তারি করতে পারবেন না, কারণ আপনি এই ধৈর্য ধরে জিজ্ঞাসা করতে পারবেন না। আর ধৈর্য ধরে জিজ্ঞাসা করতে না পারেন আপনি কুলু পাবেন না। যদি বা কুলু প্লেন তো ডাইনি ভাই হয়ে যাবে, হসপস হয়ে যাবে, জয়দি যাওয়ার জায়গায় উল্টো দিকে চলে গেছে। কারণ রাস্তা অনেক বদমাশ লোক আছে যারা বলবেন ও জয় যাবেন এইদিকে এইদিকে, আপনার যেতে হবে এইদিকে, বলো ওইদিকে, কারণ আপনার সিক্সেস নেই। আমি জানি না জয়দি কখন এদিকে হতে পারে না, কারণ আমি জানি জয়দি রেলগেটের দিকে, ও বলছে আপনাকে উল্টো দিকে যেতে, তো মাথায় কিছু নেই। আরে ভাই রেল লাইন কোন দিকে বলুন না, রেল লাইন এদিকে, জয়দি এইদিকে, তার হয় কারণ হয় যদি আপনার সিক্স সেন্স না থাকে। ভাই প্লিজ নিজেকে তো প্রথম সুস্থ করুন, রোগীকে পরে সুস্থ করবেন। এই আজকে থেকে আপনার ডিউটি হোক এই পড়াশোনা করে আপনার কি ওষুধ হবে ঠিক করা। আপনি একটা ডিসিশনে পৌঁছলেন, আমার কার্ড আপনাদের কাছে আছে, আপনি আমাকে ফোন করে বলুন স্যার আমার মনে হয়েছে আমার মেডিসিন এই হবে, কারণ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ব্যারিয়ার হচ্ছে এই অমুক সিভিলামের ব্যারিয়ার আমার। আমি যখন জিজ্ঞেস করবো কেন বললেন আপনি এই কথা, উনি বলবেন আপনি বলবেন এই জন্য বললাম। আমি বলবো এটা নয় কেন, আপনার মা কি বলেছে, বা মা আজকে নেই তাহলে আপনার বড়রা কি বলেছে আপনাকে, এই বলেছে কি। আমি জানি সিভিলিয়ামকে কনফার্ম করতে, আমি আপনাকে উল্টো উল্টো কথা বলবো। আপনি যেই বলবেন স্যার মনে হচ্ছে আমি সিভিলিয়াম, আমি তখন বলবো কেন আপনার তো কোনোদিন বুদ্ধি হয়নি, আপনি তো একই করে হয়ে গেছেন। না স্যার বুদ্ধি হয়েছিল কবে, মাধ্যমিকের পরে। কি করে বুঝলেন, আমি এই করেছি, আমি এই করেছি। তার আগে কেন আপনাকে বকতো, কি জন্য দুষ্টুমি যেন মার খেতেন, স্কুলে রোজ যেতেন না, বৃষ্টি হলে স্কুল খাপাকাই দিতেন। তো এভাবে আমি বিচার করে দেখবো হ্যাঁ আপনি সিভিলিয়াম। যদি আপনি সিভিলিয়াম হন, ওষুধ খাওয়ার পর আপনার ধৈর্য বাড়বে, আপনার মেমোরি বাড়বে, আপনার পড়বার মানসিকতা তৈরি হবে। আগে আপনি 3 মিনিট পড়লে ঘুমিয়ে যেতেন, এখন 3 ঘন্টায় ঘুম আসে না, বউ অশান্তি করে, কি হলো আলো জেলে রেখেছো, অন্য জায়গায় ঘর ভাড়া নাও, তোমার সঙ্গে ঘর করবো না, তুমি রোজ রাত থেকে পড়বে আর আমি কি করবো, আমাকে সকালে উঠে সংসারের কাজ করতে হবে। স্বামী স্ত্রী যখন গোলমাল হয়ে গেছে বুঝবেন আপনার ঠিক আছে। ভালো কথা মনে করো। আচ্ছা তবে আমি নিশ্চিত স্বামী স্ত্রী যদি গোলমাল না বাঁধে তাহলে আপনি ডাক্তার হননি। আমি কিন্তু প্রমাণ করেছি আমার নিজেকে, আমার বউয়ের সঙ্গে ভাব নেই, হ্যাঁ আমি চাই সবার ক্ষেত্রে করুক, আপনার বউ আপনাকে ছেড়ে দিক, আমার মতো লোকের সঙ্গে ঘর করবো না। আমার স্ত্রী আমার কাছে একটা ফোন করতে হলে যদি 15 মিনিট দাঁড়িয়ে থাকে না, একবার ফোন আসছে চলে যায় রাগ করে, তো স্বামী স্ত্রী ঘর হবে কি করে, ঘর জেনারেট দিয়ে আটকে রেখেছি বুঝলেন, আঠা দিয়ে, নাহলে ঘর অনেক আগেই ভেঙে যেত। আমি চাই আপনার ঘর ভেঙে যায়, মানে লোকেরা ভালো হোক, আপনার ঘর নিয়ে আমার দরকার নেই, আমার লোক ভালো হওয়া দিয়ে আমার দরকার আছে। আমি স্বার্থপরের মতো কথা বলে আপনার ঘর ভেঙে যাক, আপনার রোগী ভালো। সিভিলিয়ামের কান্না খুব ভালো। দেখুন কালকে ওই স্যার আমাকে বলে দিয়েছিলেন, যখন বলিনি আজকে কম্পারেটিভ ডিসকাশন করবো বলে, সিফিলিনাম, সরিনাম, টিউবারকুলোসিস এরা 3 জনই সবার করে যায়। পূজার মেয়েটা শুধু পরিবারের লোকেদের করে যায়, ঝামেলা চুকে গেল শুধু পরিবারের লোকেদের করে যায়। গিয়াসউদ্দিন সাহেব কি এখন ঢুকলেন, আগে এসেছিলেন, ঠিক আছে। কি বললাম, পূজা আর মেডো শুধুমাত্র পরিবারের লোকেদের কোলে যায়, ঝামেলা শেষ। কিন্তু ওরা তো সবার কোলে যায়, এখানেই তো বিপদ। কিন্তু ওদের কোলে যাওয়ার একটা বৈশিষ্ট্য আছে, সোজাটা আগে বলি, টিউবারকুলোসিস আগে, এরা সবার কোলে যায়, কিসের স্বার্থে জানেন, ওদের কোলে নিয়ে ঘুরাবে, একটাই বুঝে, ওর বুদ্ধি খাটো, শুধু ঘুরতে চায়, শুধু ঘুরতে চায় আর ঘুরতে চায়। ওরে তোকে বললাম না বললে আনবি না, আপনার গলা ফ্যাসফেসে হয়ে গেছে। 3 দিন ধরে বকছি বুঝলি, এখন খোলা আছে মোরালার অনেক মেহরবানি। 3.5 দিন বললাম 2 জন তো ঝামেলা চুকে গেল, কিন্তু বাকিরা টিউবারকুলোসিস সবার কোলে যায়, ওর উদ্দেশ্য একটাই, ওকে ঘোরাবে, না ঘোরালে আপনার কোলে থাকবেই না। ঠিক কাছাকাছি হলো সিভিলিয়াম,
ও স্বার্থভক্ত, তখন খাবার দরকার হবে মাকে খুঁজবে, মা ছাড়া তো খাবার দেবে কে? দুধ তো মায়ের কাছে। এবার যখন ঘোরাবার দরকার, দাদি বা যে কেউ যারা ওখানে ঘুরতে হবে তাকে খুঁজবে, মায়ের কাছে থাকবে না। ঘুমাবার সময় ওর দাদি ওকে ঘুম পাড়িয়ে ঘুমায়, কত গল্প করে ঘুমায়, ও ঘুমাবার সময় দাদিকে খুঁজবে, মাকে চিনে না। দেখলেন কি স্বার্থপর দেখলেন? খাওয়াবার সময় মা, ঘুরবার সময় দাদি দাদা, ঘুমাবার সময় দাদি বা মা যার কাছে যে ওকে গল্প পড়িয়ে ঘুম বানিয়ে দেবে তার কাছে খুঁজবে। ও এত বড় স্বার্থপর বাচ্চা, সব বেলায় সব কালে। আপনি জিজ্ঞেস করুন, শুনুন একটা কাহানি বলি। আমি বলছি, বলুন না আপনি ছোটবেলায় কি ভাবতেন? উনি বললেন, ভাবতাম বিয়ে থা করবো না, শরীরটা তৈরি করবো। কি হবে শরীর তৈরি করে? রোগ ব্যাধি হতে পারবে না। আর কি ভাবতেন? ভাবতাম ইঞ্জিনিয়ার হবো। কেন? আমাদের গায়ের রাস্তাটা কাদা, ওটাকে পাকা করবো। আমি ভাবলাম সবার জন্য বলছে। উমা বলে কি বয়স্ক লোক, উনি বললেন আসলে ছোটবেলা থেকে কাদা পাড়ি না, অসহ্য হয়ে গেছে, একটু ভালোভাবে চলবো, এর জন্য ইঞ্জিনিয়ার হবো, রাস্তা পাকা করবো। কারো কথা বললো না, আমি তো আবার বলে গেলাম। এরকম বহু কাহানি আছে গো। শিবনাম কেমন করে বুঝিয়ে দেয় ও স্বার্থপর। কারোর কিছু এসে যায় না ভাই। ওর জীবন দর্শন আছে একটা কথা, নিজে বাঁচো আগে, নিজে নিজে বাঁচলে বাবার নাম। এই হলো ওর জীবন দর্শন। ফলে আমাদের সিভিল নাম লিখতে খুব 2-3 লাইন লাগে। আমাদের ম্যাট্রিকে বড় ছোট, নিজে বাঁচলে বাপের বাস, সিভিল নাম খতম। এবার আপনি খুঁজতে হবে জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত এই নিজে বাঁচলে বাপের নামের আমি লিখে দিয়েছি ধাপে ধাপে। জন্মবার পরে, শৈশবে, কৈশোরে, যৌবনে, ভরা বয়সে, বার্ধক্যে সিভিল নামের আচরণ কেমন হয় আমি একদম এমনি করে লিখে দিয়েছি আমার লেখার মধ্যে। বড় ডিস্টার্বিং। অ্যাকচুয়ালি আমি কিন্তু চা খাইনি স্যার, খাই না, শুধুমাত্র বলেছিলাম যদি বাই চান্স ওরা আটকে যায় বিপদ হবে, তাই জন্য ওকে বলেছে। এখন তো বলে বিপদ হয়ে গেছে, ভালো ভালো। হ্যাঁ এইটা সোজা কথা, সোজা ওষুধ। গরম পানির কথা একটু পরে বলবো, মাথায় আছে আমার। কি বলছিলাম জানো? কিন্তু তাহলে আমি বলেছি এই যে স্যার আমাকে প্রশ্ন করেছিল, কি বলেছিল শিবির নাম কিভাবে কাঁদে? আমি বললাম শিবির নাম কাঁদে খিদে পেলে মায়ের জন্য, ঘুমাবার সময় হলে দাদির জন্য, আর বেড়াবার সময় হলে দাদার জন্য, মানে যে ওখানে ঘুরতে যাবে। গেল এই প্রসঙ্গ। এবার সরিনাম তো সবার কোলে ওঠে, কিন্তু সরিনামের কোলে ওঠার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কারো কোলে উঠে বেশিক্ষণ থাকে না, কোল পাল্টায়। এর জন্যে ও মনে করে, কালকে বলেছিলাম ওর জীবন দর্শন, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সকল সুখ আমার বিশ্বাস। আবার ওপারে গিয়ে তার মনে হয় না ওপারেই ঠিক ছিল, যখন এপারে গেল তখন আবার এপারে এসেও আর ভালো লাগছে না, বোধহয় ওপারেই ঠিক ছিল, ব্যাস ওটা পাগল হয়ে গেল। ওগুলো পাগল আছে ডাক্তার, পাগল ডাক্তার আজ এখানে চেম্বার করে, তো ওখানে চেম্বার করে যাস না। ইম্পর্টেন্স অফ উইপিং ডিউরিং আর্লি লাইফ, এই লেখাটা যখন পড়বেন তখন এগুলো বুঝে যাবেন। কান্না গেল, কান্না প্রসঙ্গ গেল, ইম্পর্টেন্স অফ উইপিং ডিউরিং আর্লি লাইফ। অ্যাক্টিভিটিস, এবার হচ্ছে একটা চ্যাপ্টার আছে এখানে ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটিস ডিউরিং আর্লি লাইফ, খুব গুরুত্বপূর্ণ কনফার্মেশনের জন্য। আচ্ছা আপনি বলুন, আপনার জীবনের কিছু কথা, ছোটবেলাকার কিছু কথা। উনি বলবেন ওনার ছোটবেলাকার কথা, কিন্তু আপনাকে তো খেয়াল রাখতে হবে আপনার ড্রাগকে উনি কিভাবে ঢুকছেন, কিভাবে কনফার্ম করছেন, আপনার ক ভাই বোন, ইত্যাদি ইত্যাদি, 3-4 ভাই বোন বা একজন, আপনার কার সঙ্গে ভাব ছিল,
ওই বয়সে বাবা না মা না অন্য কেউ, বাড়িতে দাঁড়ায় থাকলে তাদের সঙ্গে ভাব থাকে তো। উনি বললেন অমুকের সঙ্গে। তখন প্রশ্ন হলো, আপনি বকা খেতেন কার কাছে? উনিই ভালোবাসতেন, উনিও বকতেন। কদিন বকা খেয়েছেন? জবাব দুটো হতে পারে, অমুক বয়স পর্যন্ত বকা খেয়েছি, তারপরে বকা খায়নি। এর আবার দুটো মানুষ আমি লিখে দিয়েছি আমার লেখাতে। বকা খাননি মানে হলো, বাড়ির লোকদের শুনেছি, ওকে বকলে নিজের মুখ নষ্ট হয়। লোকেরা বকে বকে ক্লান্ত হয়ে গেছে, আমাকে আর বকে না, এই একটা কথা। আর একটা হলো, আমাকে বকার দরকার হয় না, সবাই বলে ছেলেটা কি ছিল, কিভাবে বদলে গেল, মানে আমি বদলে গেছিলাম তাই বকে না। আর একটা হচ্ছে বদলাইনি, লোকে বলে বলে আলা হয়ে গেছে, মানে হচ্ছে বিরক্ত হয়ে গেছে তাই বকে না। ফলে আপনাকে আর বকে না বললেই যে আপনি সিভিলে ঢুকবেন না প্লিজ। আচ্ছা বকে না কেন? না মানে আমাদের বকলে কোনো লাভ তাই বকে। এবার আপনাকে সরিনামকে খুঁজতে হবে ওর অন্যগুলো দিয়ে। আপনি কি খেলতেন ছোটবেলায়? হ্যাঁ খেলতাম, ফুটবল খেলতাম। ছোটবেলায় কতগুলো বল ছিল আপনার? আমি কোথাও গেলেই, কারোর সঙ্গে গেলেই আমি বল কিনে আনতাম, অনেক বল ছিল। সরিনাম কনফার্ম। কেন একটা বল থাকলে একটা বল কিনতে হবে কেন? ধরো পুরনো হয়ে গেছে, খেলতে ভালো লাগে না, ঠিকই। ওই যে বললাম, ওর পছন্দ হয় না, ও ভাবে ওই করলে বেশি আরাম, বেশি আনন্দ। তাই তো এই ফুটবল ভালো নয়, ওইটা ভালো, ওইটা ভালো না, সেইটা ভালো, সেইটা ভালো না, আরেকটা ভালো। ও জানে না কোনটা ভালো। মানে ক্যাওটিক, মানে নাট বল্টু টাইট হবে তো থাকলে, একটা যে খুলে যায়, টাইট হবেটা কি করে? ওর খুলে গেছে নাট বল্টু। আর লাগানো যায় না যে সরিনাম, সারা জীবন সরিনামই থাকে। কেন? নাট বল্টু তো নেই এক জায়গায়, থাকলে টাইট দেওয়া যায়, সরিনামের টাইট দেওয়া যায়। নাট বল্টু খুলে গেলেও পাশাপাশি থাকে, সরিনামের খুলে বাইরে পড়ে যায়। এবার কোনোদিন লাগে না, লাগে ট্রিটমেন্টের পর। সরিনামের চরিত্রের দিক তো আরেকটা, কেন স্বার্থপরতা কোথায়? আপনাকে তো দেখুন, স্বার্থপর আমরা সবাই কম বেশি, নয় কি? আপনার মাথা যন্ত্রণা হচ্ছে, স্ত্রীর পেট ব্যথা হচ্ছে, আপনি বাড়িতে পৌঁছেছেন, তাহলে ডাক্তারকে ডাকুন, আগে আমার খুব কষ্ট হচ্ছে। চুপ করে রাখুন, আমার মাথা ফেটে যাচ্ছে, যাও জল নিয়ে এসে মাথায় তেল দিয়ে দাও। মানে আপনার কাছে আপনার কষ্টটাই বড়। স্বার্থপর আমরা কে নই? প্রকৃতি নিজেই স্বার্থপর। ফুল ফোটাতো না যদি ও সাজতে ইচ্ছা না করতো, তো স্বার্থপর হতেই হবে, কম আর বেশি। আমি তো বলেছি, কোথায় গেল সেটা? 6টা সাইকেল সবার মধ্যে আছে, তো আমি থাকবো, আমি স্বার্থপর হবো, কম আর বেশি। আমি 100-তে 100, আপনি 100-তে 10। লোকেরা বুঝতে পারে না, কিন্তু আমাকে বলে সব স্বার্থপর। ও নিজেরটা বোঝে, কারটা বোঝে না। বলুন হ্যাঁ কি না? ভাই স্বার্থপর 10 নয় 100, 60 নয় 50, এই তো কথা। স্বার্থপর আমরা সবাই, কম আর বেশি। এই লক্ষণগুলো তো রোগীর থেকে পেলাম। এটা রোগী হলো, এটা রোগী নয়, মানুষ ফল থেকে পেলাম। গাছ আর মাটিতেও সাথে সাথে আসলে ভালো হতো। গাছ মাটিতে তুমি পাবি, যে কোনো একটাতে পাবি।